ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। তো আশা করি সবাই শুনতে পাচ্ছ আমার কথা। আচ্ছা, তো কি সবাই শুনতে পাচ্ছ তো? ও, এটা মিউট হয়ে আছে। ওকে, গুড ইভিনিং সবাইকে। আমার কথা শুনতে পাচ্ছ সবাই? স্যার কেমন আছেন? এই তো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো তো আমরা শুরু করতে পারি আমাদের ক্লাসটি। আজকে হচ্ছে আচ্ছা, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিড তো আমরা শেষ করেছি নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর এদিকে আমরা পড়ছিলাম হচ্ছে সোশ্যোলজি অফ বাংলাদেশ, বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার। এগুলো তো আমরা এক চক্র শেষ করলাম, তাই তো? যেগুলো সাবজেক্ট ছিল সব শেষ হয়েছে সবার? জি স্যার। জি স্যার। এখন আমরা ওগুলোরই রিভিশনে যাব এবং এখানে যেগুলো আপডেট করা নাই সেগুলো আপডেট করে দিব। আবার দ্বিতীয়বার করে আমরা পড়া শুরু করব, ঠিক আছে? তো আজ হচ্ছে 10 তারিখ, তো 15 তারিখ থেকে আমরা ওই পড়াগুলো আবার দেওয়া শুরু করব। হ্যাঁ, তো যারা এর মধ্যে পড়নি বা যারা মিস করেছো তারা আবার পড়া শুরু করবা। আর যাদের পড়া হয়ে গেছে তারা দয়া করে আবার রিভিশন দিবা ভালো করে। এবং যেভাবে বলেছি এই সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করার জন্য তোমাকে ভালো করে নোট করতে হবে, ভালো একটা তাই তো উত্তর প্রস্তুত করতে হবে, যাতে এখানে ভালো রেজাল্ট করা যায়। হ্যাঁ, ভালো মার্ক আনা যায়, তা না হলে কিন্তু প্রবলেম হবে। ওকে, তো রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনারের সামারি বা টেক্সটগুলো নিশ্চয়ই তোমরা রিভিশন দিয়ে দিয়েছো বা পড়েছো। কারো কি কোথাও বুঝতে অসুবিধা আছে কোনো? বলো, কারো কোনো জায়গাতে কোনো প্রবলেম আছে? না স্যার, না স্যার, প্রবলেম নাই। আমরা যেহেতু টেক্সটটা পড়েছি তো আশা করি সব কিছু আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এবং প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ানো হয়েছে। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, কেমনভাবে আসতে পারে, এখন তোমরা একটু তোমাদের গাইড টাইড থাকলে সেখান থেকে পড়ে নিবা। আর আমি তো কোশ্চেন আনসারগুলো দিয়ে দেবো, সেখান থেকে পড়বা। হ্যাঁ, আর এখানে তো সুপার ন্যাচারালিজম বলতে কী বোঝায় সেটা নিয়ে তো আমরা কিছু কথা বলেছি। এটা একটা রোমান্টিক ফিচার। হ্যাঁ, আর এছাড়াও আমাদের কোশ্চেন আনসারে যেভাবে থাকবে একটু পড়ে নিলেই বুঝতে পারবা। টেক্সট পড়লে পারে আর বাকি সমস্যা থাকার বিষয়গুলো খুব কম থাকে। হ্যাঁ, যে হয়তো কিছু ওয়ার্ড বা কিছু সেন্স ছাড়া আশা করি সব কিছু বোঝা যায়। আর এখানে আমাদের কি বিষয়ে থিমটা কী বা কী বিষয় নিয়ে কথা বলা হলো সেটাও তো তোমরা বুঝতে পেরেছো। সবার কাছে তো বই আছে নাকি? টেক্সট বুকটা আছে না সবার কাছে? ওখানে একটু অ্যানোটেশনগুলো ভালো করে পড়বা, যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবা। হ্যাঁ, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা সামারি এগুলো যদি থাকে একটু ভালো করে পড়ে নিলে কিন্তু হয়ে যায়। আর পড়াশোনা নিয়মিত করলে খুব একটা জটিল বিষয় না, মিনিমাম একটা রেজাল্ট হওয়ার মতো হয়েই যায়। হ্যাঁ, বাকি শুধু তোমাকে নিয়মিত পড়তে হবে। অনেকে নিয়মিত না পড়ার কারণে লাইফটাকে একটু তেলে বেগুনে করে ফেলতেছে আর কি। সেটা এখন বুঝবে না, আস্তে আস্তে বুঝবে আর কি। ওকে, তো ঠিক আছে, আর অন্য কোনো কথা বলছি না। আমাদের ক্লাসে আজকে এ পর্যন্ত মোটামুটি 84-85 জন হয়েছে। ভেরি গুড। হ্যাঁ, এর বেশি আর উঠতেছে না নাকি? বস্তায় ভর্তি হচ্ছে না এর চেয়ে বেশি। তাহলে আজকে আমরা পড়বো হচ্ছে এটারই কুবলা খান। আপনার কথাগুলো একটু কেটে আসতেছে। বুঝলাম না, বলো। হ্যাঁ, আপনার কথাগুলো কেমন যেন একটু কেটে কেটে আসতেছে। আচ্ছা, এই সমস্যা কি সবারই হচ্ছে? না স্যার, শোনা যাচ্ছে, ওটা মনে হয় ওর নেট প্রবলেম। তাহলে তোমার নেটের প্রবলেম, একটু দেখে নাও তাহলেই হবে। কি সবাই ক্লিয়ার তো? সবার ঠিক আছে? জি স্যার। স্যার, ওকে ওকে। স্যার, লায়ন এন্ড দ্য জুয়েলের কোশ্চেন অ্যান্সার গুলো আর 2টা দিন সময় দেন, তাহলেই শেষ হবে। আচ্ছা, হ্যাঁ আমি অনেক দেখছি। লেটে দেওয়া হয়েছে তো। আচ্ছা, 10 তারিখ তো আমি সময় দিয়ে দিব, 12 তারিখ পর্যন্ত, নেক্সট ক্লাসের পরে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসের পরে আমরা আলোচনা করে নিব, সমস্যা না। হবে Okay, sir. 2 দিনে হবে? বলছি 2 দিনে হবে? জি স্যার, হবে। মানে শুধু ব্রড কোশ্চেন গুলো একটু বাকি আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
স্যার আরেকটু বেশি দেন। এছাড়া বেশি দিলে পারে তো পরে সমস্যা হয়ে যাবে গো, তোমাকে একটু চাপ নিতে হবে, হ্যাঁ, চাপ নিয়ে পড়তে হবে। হুম, মনে করো আজকে ক্লাস আছে, আবার ক্লাস আছে কবে তোমাদের? 12 তারিখ, তাই না? জি স্যার, হ্যাঁ, সোমবার। এবং সেই দিনে আমরা চেঞ্জ করে দিব। তুমি একটু সময় নিয়ে পড়ে নিবা, সেটা সমস্যা না, ঠিক আছে? সেই দিনে পড়াটা চেঞ্জ করে দিব। সমস্যা হবে না তুমি না স্যার, নিজে থেকে, বেশি না তো। হ্যাঁ, তুমি একটু বেশি নিয়ে নিবা, বেশি বেশি সময় নিজ দায়িত্বে থেকে নিয়ে নিবা, কভার করে নিবা, তাহলেই হবে। হুম, আচ্ছা, তো আমরা আমাদের মূল পড়াতে চলে যাই। কুবলা খান। আমাদের ড্রামাটা কিন্তু শেষ হয়ে গেলে, ঠিক আছে, ড্রামা তো শেষ হয়ে গেছে নাকি, সরি, ড্রামার এই যে জি স্যার। মানে কোশ্চেন আনসারগুলো দিচ্ছি, তো একবার করে পড়া হয়ে গেলে নেক্সট টাইমে কিন্তু আমি ওগুলোর পরীক্ষা নিব, বুঝতে পেরেছো? দুটা দুটা করে ড্রামার কিন্তু আমি পরীক্ষা নিব। জি স্যার, দুইটা অলরেডি হয়ে গেছে। যেমন দুটা ট্র্যাজেডি, তাই তো, দুটা বা তিনটা কমেডি, এরকম করে একটু জি স্যার, ভালো করে পড়তে গেলে ভালো হয় স্যার। হ্যাঁ, না পরীক্ষা তো নিবই, মোটামুটি 6 মান্থ থেকে আমাদের পরীক্ষাগুলো মোটামুটি হয়ে যাবে, শুরু হবে, কারণ এই পর্যন্ত আমাদের একটু ওয়ার্ড মানে শুরু থেকে পরীক্ষা নিলে হয় না, বোঝাবুঝির ব্যাপার আছে তো, এই জন্য। দেখো কবিতাটা খুবই ছোট, হ্যাঁ, কবিতাটা খুবই ছোট, কিন্তু একটু মানে মাথা ঠিক রাখতে হবে কবিতাটা পড়তে গিয়ে, তা না হলে বুঝে উঠতে পারবো না, ঠিক আছে, যে এটা আবার কি বলতেছে। অনেক অনেক রেফারেন্স নিয়ে আসছে এখানে। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার আছে, অতএব ওগুলোকে আমরা যতটুকু পারি বোঝার চেষ্টা করব, আর ওপেন মাইন্ডেড হতে হবে, কোনটা ভালো কোনটা বোঝো কোনটা বোঝা না এরকম কোনো কিছু ভাবা যাবে না। তো আমরা একটা ইমেজ দেখে আসি, হ্যাঁ, একটা ছবি প্রথমে দেখে আসি। মনে করো এই ইমেজটার কথা একটু খেয়াল করবা, ঠিক আছে? এই যে এই ইমেজটা দেখা যাচ্ছে, জি স্যার। ছোট হবে না বড় হবে দেখি, আহারে, কিছুটা বোঝা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে। হুম, দেখো এই হচ্ছে শহরের কাঠামো, এই হচ্ছে মনে করো এগুলো কি, এটা কি পাহাড়ের উপরে, তাই না? শহরটা মেনলি, জি স্যার। জি স্যার। শহরটা মেনলি পাহাড়ের উপরে, আর এইখানে একটু মানে ভাঙ্গা জায়গা, যে পাহাড় ভেঙে খাদ হয়ে গেছে, যেখানে পানি পড়ছে ঝর্ণা। এবং এই জায়গাটা কেমন হতে পারে তুমি যদি একটু কল্পনা করো, যে আমি ওই জায়গায় যেতে চাই, তো কেমন, এটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে না, যে স্বপ্নের একটা রাজ্যের মতো, তাই না? হুম, জি যে স্যার। এই জায়গায় বিশেষ করে চায়না জাপানে বা ওই এলাকাগুলোতে, পাহাড়ি এলাকাগুলোতে খুব দেখা যায়, হ্যাঁ, খুবই দেখা যায়। দেখো এই যে এগুলো যদি আমরা একটু দেখি, ওটা তাজমহল, ওটা দেখো একদম মনে হচ্ছে পাহাড়ের উপরে তৈরি করা। জানাডু দেখি তো, এটাই মোটামুটি আসতেছে। তারপরে যে এটা একটু দেখো খেয়াল করে, এই জায়গাটা, হুম, এই যেগুলো সব স্বপ্নের মতো, হ্যাঁ, বিশেষ করে এই জায়গাটা একটু দেখতে পারো, কিন্তু ছবিগুলো খুব ছোট ছোট, হ্যাঁ, ছোট ছোট। এই যে দেখো এটা দেখছো কেমন লাগতেছে? স্যার মনে হচ্ছে যে টেম্পল রান গেমের ওই ইমেজটা। হ্যাঁ হ্যাঁ, দেখো এগুলো যদি দেখো তাহলে একটু মাথায় কাজ করবে পড়তে পড়তে। এই যে এখানে অনেকগুলো আছে, করে ফিরে এটাই আসে,
ও আচ্ছা, এই জায়গায় তুমি যদি এগুলোকে একটু যদি আমরা দেখি, একটা ধোঁয়াশা কুয়াশা ভাব, ঝর্ণা, পানি, পাহাড়ি অঞ্চল, হ্যাঁ, একটা অদ্ভুত, এই দেখো, হ্যাঁ, পানি পড়ছে না এখান দিয়ে, এই যে ঝর্ণা, পানিটা পড়ছে না, এরকম একটা বাড়ি যদি কেউ বানায় কেমন লাগে বলো? হেবি না? যে বাড়ির সামনে ঝর্ণা পড়তেছে, একটা স্বপ্নের বাড়ি পুরো। এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, আমরা এগুলো একটু দেখবো আর পড়বো, তাহলে আমাদের সুবিধা হবে। আর আমরা একটু কুবলা খানকে দেখে আসি, বেচারা কে এসে, হুইজ কুবলা খান। চেঙ্গিস খানের, হ্যাঁ, এই যে এই হচ্ছে, এটা জানো তো মঙ্গোলিয়া চিনো? মঙ্গোলিয়া বলে একটা দেশ আছে, হ্যাঁ, মঙ্গোলিয়া চিনো? তা হচ্ছে কুবলাই খান। দেখো কুবলাই খান বা কুবলা খান যেটা বলি, অলসো নন বাই হিজ টেম্পল নেম অ্যাজ এম্পারার শিজু অফ ইয়ান, হ্যাঁ, অ্যান্ড হিজ দেখো রেগনাল নেম চেস্টেন খান ওয়াজ দ্য ফাউন্ডার অফ অ্যান্ড ফার্স্ট এম্পারার অফ মঙ্গোলিড ইয়ান ডাইনেস্টি অফ চায়নার, হ্যাঁ। তা সেই কুবলা খান কী করেছে দেখো, এটা একটা পয়েমের নাম, কুবলা খান বললে পয়েম চলে আসতেছে। আচ্ছা, তাহলে ওটুকু দেখলাম আমরা। কুবলাই খানকে চেঙ্গিস খানের নাতনি বলা হয়, নাতি বলা হয়, হ্যাঁ। দেখো কুবলাই খান ওয়াজ দ্য সেকেন্ড সান অফ টুলাই, দেখো টোলুই বাই হিজ চিফ ওয়াইফ। দেখো একটা গ্র্যান্ডসন অফ চেঙ্গিস খান, এটা বেশ পরীক্ষায় আসে তোমার ব্রিফ কোশ্চেনে, বেশি জটিল কিছু দরকার নাই। তাহলে ইনি হচ্ছেন কোথাকার? দেখো এনার জন্ম মৃত্যু কত, 1260 থেকে 1294, তাই না? 1260 থেকে 1294। এটা কোন এজ বলো তো? এটা কোন এজের মধ্যে পড়ে ইংলিশ সাহিত্যের? ওল্ড এজ। নো, অ্যাংলো নরমান পিরিয়ড, অ্যাংলো নরমান বা হচ্ছে আর্লি মিডল ইংলিশ পিরিয়ড, আর্লি বলতেছি, মিডল ইংলিশ পিরিয়ড, তাই না? হ্যাঁ, মিডল ইংলিশ পিরিয়ডের, হ্যাঁ, মিডল ইংলিশ পিরিয়ডের এটা। তো দেখো এখানে আমরা মঙ্গোলিয়া, এই যে মঙ্গোলিয়া, কোরিয়া, দ্য ইয়ান ডাইনেস্টি কেম টু রুল ওভার দ্য মোস্ট অফ দ্য প্রেজেন্ট চায়না, মঙ্গোলিয়া অ্যান্ড কোরিয়া, সাউদার্ন সাইবেরিয়া অ্যান্ড দ্য এডজেসেন্ট এরিয়াস। মানে মোটামুটি তৎকালীন সময় খুব পাওয়ারফুল ছিল, হ্যাঁ, এরা খুবই পাওয়ারফুল ছিল। চেঙ্গিস খান, হ্যাঁ, বা হচ্ছে হুন জাতি বলা হয় এদেরকে, হুন, বিশেষ করে এরা খুব, এরা ছিল হচ্ছে কি একটু ইয়া টাইপের, ওই যে দস্যু টাইপের, হ্যাঁ। বিশেষ করে চায়না যে প্রাচীর দিয়েছিল কাদের থেকে রক্ষা পাওয়ার জন্য বলো তো? গ্রেট ওয়াল অফ চায়না কেন বানানো হয়েছিল? ওয়াই দ্য গ্রেট ওয়াল অফ চায়না ওয়াজ বিল্ড, কেন বানানো হয়েছিল বলো তো? হ্যাঁ, এই দিক থেকে বাঁচার জন্য। দেখো, হ্যাঁ, এটা মিলিটারি ডিফেন্স ছিল, বিশেষ করে ডিফেন্স এগেইনস্ট ইনভেশন, এরা খুব শক্তিশালী ছিল, হ্যাঁ। এই দেখো জিয়াঙ্গুনু, হ্যাঁ, তাহলে দ্য প্রাইমারি পারপাস ওয়াজ টু প্রিভেন্ট ইনভেশন ফ্রম নোম্যাডিক গ্রুপস লাইক, দেখো, হ্যাঁ, জিয়ন গুনু, তো বা মঙ্গলস বা টার্ক ট্রাইবস ফ্রম দ্য নর্দার্ন স্টেপস। তাহলে বিশাল একটা রাজ্যকে পুরো কি করা হয়েছিল? প্রাচীর দিয়ে ঘেরা হয়েছিল। এটা কি চারটিখানি ব্যাপার বলো? প্রাচীর দিয়ে দিল, হ্যাঁ। তো দেখো, তো এই কুবলা খান মানে এটা হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ একদিন নাকি ঘুমিয়েছিলেন, মানে পড়তে পড়তে বা লিখতে লিখতে তিনি কি হয়েছিলেন? ঘুমিয়ে গিয়েছিলেন, ঠিক আছে। তো ঘুমের ভিতরে এই স্বপ্নটা তিনি দেখছেন, এরকম একটা, আর স্বপ্ন থেকে ওঠার পরপরই তিনি এই কবিতাটা লেখা শুরু করছেন। আর স্বপ্নগুলো কেমন হয়? সিরিয়ালে আসে স্বপ্ন, কি আমাদের সিরিয়াল হয় নাকি কখন আমেরিকায় কখন ইংল্যান্ডে চলে যায়, বাংলা সিনেমার মতো এরকম হয় না? যে এক জিনিস করতে করতে আরেক জিনিসের, এক জিনিস দেখতে দেখতে আরেক জিনিসের, হ্যাঁ, এরকম হয়ে যায়। তো ঠিক এই জায়গাটা বোঝাচ্ছে।
তো এখানে বলছে, তাই বলছে দেখো ভিজন ইন আ ড্রিম অ্যান্ড আ ফ্র্যাগমেন্ট, মানে হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে যায়, স্বপ্ন ভেঙে ফেলে তিনি লিখতে শুরু করেন, কিন্তু কোনো একটা কাজে তার এক মানে হয়তোবা কেউ এসেছিল, এরকম একটা জিনিস বলা হয় যে কোনো একটা বিশেষ কাজের জন্য তিনি একজন ব্যক্তি এসেছিল, তাকে ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে গিয়ে ওই কাজ শেষে তিনি যখন ফিরে এসে কবিতাটা লিখতে চেয়েছিলেন তিনি আর মনে করতে পারেননি, বা সেইভাবে সেই যে আবেগ, তাই না, হ্যাঁ যেভাবে হ্যাঁ মানে আত্মীয়ের সাথে গল্প করতে চলে যায়, হ্যাঁ তারপরে আর লেখা হয়নি, লিখে আর লিখতে পারে না। হ্যাঁ এরকম একটা কথা প্রচলিত আছে। তো যেটাই হোক আমরা দেখবো যেখানে একটা ড্রিমি অ্যাটমসফিয়ার আছে, ঠিক আছে, তো যে দ্য অ্যাটমসফিয়ার অর দ্য সিনারি অর দ্য সিন উই আর গোয়িং টু রিড, ইট উইল গিভ আ ড্রিমি, হ্যাঁ ড্রিমি সেন্স, যেন শব্দের ভিতরে, এটা কিন্তু বাস্তবে হওয়া সম্ভব না, হ্যাঁ এটা স্বপ্নেই হয়, এরকম একটা বিষয় বোঝাবে। তো দেখো প্রথমে বলছে ইন জানাডু, এটা উচ্চারণ হবে কি জানাডু, XANADU, তাহলে ইন জানাডু, জানাডু কি দ্য নেম অফ আ প্লেস অর দ্য সিটি। ডিড কুবলা খান, কুবলা খান কি করলেন, কুবলা খান ডিক্রি, ডিক্রি মানে কি অর্ডার দেওয়ান, তিনি অর্ডার করলেন কি করার জন্য বলো, ডিক্রি আ স্টেটলি প্লেজার ডুম, একটা স্টেটলি একটা রাজকীয়, হ্যাঁ একটা প্লেজার ডুম, প্লেজার মানে কি অনেক সময় রাজাদের ওই যে ইয়া থাকতো না, আনন্দ বিনোদনের জায়গা, হ্যাঁ যেখানে এক জায়গায় রাজারা শাসন করতো আর মাঝে মাঝে আনন্দ বিনোদন পাওয়ার জন্য তারা তাদের আরেকটা জায়গায় যেত, যেখানে গিয়ে তারা কিছুদিন সময় কাটাতো, হ্যাঁ বিনোদন করতো, ঠিক আছে। তো তো এইরকম একটা, তাই তো ডুম বা বিল্ডিং বা একটা রাজ্য প্রতিষ্ঠা করার জন্য বললেন। তাই হচ্ছে ইন জানাডু ডিড কুবলা খান আ স্টেটলি প্লেজার ডুম ডিক্রি, ডিক্রি মানে কি আদেশ করা, বানানোর জন্য। হোয়ার আলফ দ্য স্যাক্রেড রিভার, যেখানে এমন, তাহলে কি জানাডু হচ্ছে কি এমন একটা জায়গা তার পাশ দিয়ে বয়ে গেছে কি আলফ নামে একটা পবিত্র নদী, রিভার, এবং সেটা বয়েছে কেমন, র্যান থ্রু ক্যাভার্নস মেজারলু টু ম্যান, হ্যাঁ ডাউন টু আ সানলেস সি, এবং সেই নদীটা বয়ে চলেছে বিভিন্ন ধরনের পাহাড়ের ভাঙ্গাচোরা গুহার ভিতর দিয়ে, হ্যাঁ হচ্ছে র্যান থ্রু ক্যাভার্নস, এবং যে ক্যাভার্নসগুলো এত গভীর যে মেজারলেস টু ম্যান, যেটা মানুষের কাছে কি মেজারলেস, হ্যাঁ এই যে মনে করো তুমি এটা যে বুঝতেছো, এই যে ক্যাভার্ন, এই যে নদীর এখান দিয়ে বয়ে যাচ্ছে, হ্যাঁ এটা কি মানুষের পক্ষে পরিমাপ করা সম্ভব সেই সময়ে, এখন হয়তো বা সম্ভব, কিন্তু সেই 1200 সালে, হ্যাঁ বা ওই সময়ে, হ্যাঁ এটা কি সম্ভব, এটা নিশ্চয়ই সম্ভব ছিল না। এবং সেই ক্যাভার্ন মানে হচ্ছে পাহাড়ের বিভিন্ন ভাঙ্গাচোরা গুহা, বলি না আমরা গুহা বুঝি, হ্যাঁ ওই গুহা জাতীয়, দেখবা যে পাহাড়ের নিচ দিয়েই, হ্যাঁ ফাঁকা জায়গা আছে, ওখান দিয়েই নদী বয়ে চলেছে, পানি বয়ে চলেছে, এবং সেই নদীটা বয়ে কোথায় গিয়ে ঠেকছে হলো র্যান টু আ সানলেস সি, এমন একটা সমুদ্রে গিয়ে মিশেছে, হয়তো সেখানেও সূর্যের খুব একটা আলো নেই, হ্যাঁ সূর্য নেই, হ্যাঁ বা দিন হয় না, সেটাও হয়তো বা জঙ্গল দিয়ে ঘেরা বা হচ্ছে পাহাড় পর্বত দিয়ে ঘেরা, যেখানে যেন সূর্যের আলো পড়তেই পারে না, হ্যাঁ এইরকম একটা জায়গাতে, এরকম একটা রাজ্যে বা সিটিতে কুবলা খান একটা তার জন্য বিনোদন প্রাসাদ, তাই তো বা ডুম তৈরি করতে বললেন। এবং বলাচ্ছে সো টুয়াইস 5 মাইলস অফ ফার্টাইল গ্রাউন্ড, তাহলে টুয়াইস 5 মাইলস মানে কত মাইল তাহলে টোটাল 10 মাইল, হ্যাঁ টুয়াইস 5 মাইলস, তাহলে টুয়াইস 5 মানে হচ্ছে 2 বার 5 গুণ করলে যা হয় তাই হচ্ছে 10 নাকি। সো টুয়াইস 5 মাইলস অফ ফার্টাইল গ্রাউন্ড উইথ ওয়ালস অ্যান্ড টাওয়ার্স ওয়ার গার্ডেড রাউন্ড, অতএব এরকম 10 মাইল ধরে এই প্লেজার ডুমটা তৈরি করা হলো। সেখানে কি করা হলো, ফার্টাইল গ্রাউন্ডকে ওয়াল দিয়ে এবং টাওয়ার দিয়ে গার্ডেল করা, মানে কি মানে ঘিরে ফেলা নাকি, বেষ্টনী করে ফেলা, হ্যাঁ তাহলে 10 মাইল জায়গা ছিল, এই পরিমাণটা ছিল কতটুকু তাহলে 10 মাইল। 10 মাইল কি চারটিখানি জায়গা বলো, না স্যার বিশাল জায়গা, হ্যাঁ 10 মাইল যদি আমরা স্কয়ারলি ভাবি, হ্যাঁ তাহলে রাউন্ড যদি ভাবি তাহলে কি হবে, বিশাল একটা জায়গা, যে জায়গাতে বিভিন্ন ওয়াল, তাই তো ওয়াল দিয়ে যেমন করে চায়নার যে প্রাচীর এবং টাওয়ার দিয়ে গার্ডেল করা হলো, যেটা যদি আমরা একটু ভাবি, হ্যাঁ দেখো প্রচুর বিল্ডিং টাওয়ার ইত্যাদি ইত্যাদি এর ভিতরে আছে। ওকে, তারপরে কি হলো, অ্যান্ড দেয়ার ওয়ার গার্ডেন্স ব্রাইট উইথ সিনিয়াস রিলস, এছাড়াও রয়েছে কি
গার্ডেন রয়েছে, যেখানে ব্রাইট, যে গার্ডেনগুলো কেমন, ব্রাইট উইথ সিনিয়স রিলস। রিলস মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিলস, জানা আছে? ছোট ঝর্ণা, হ্যাঁ। নদী বা খাল, হ্যাঁ এরকম। হ্যাঁ দেখো আমরা এই যে ঝর্ণা দেখলাম না এর আগে ছবিতে, রিলস টাইপের, হ্যাঁ ওইগুলো দিয়ে দেখো। এই যে এখানে যেগুলো দেখলাম ফাউন্টেইন, হ্যাঁ কোথায় গেল সেটা ছবিটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকম ঝর্ণা। আচ্ছা আমরা যেখানে কি দেখলাম, এই যে ব্রাইট সিনিয়র রিলস মিনস হচ্ছে আ গার্ডেন অর ল্যান্ডস্কেপ দ্যাট ইজ ইলুমিনেটেড অ্যান্ড ফুল অফ উইন্ডিং স্ট্রিমস অ্যান্ড রিভুলেটস। রিভুলেট মানে ছোটো ছোটো খাল টাইপের, হ্যাঁ উইন্ডিং, হ্যাঁ দেখো উইন্ডিং স্ট্রিমস আঁকিয়ে বাঁকিয়ে চলছে যেগুলো, যেগুলো আমরা এই জায়গাতে পেলাম, এই যেখান দিয়ে ঝর্ণা, এখান দিয়ে ঝর্ণা, এখান দিয়ে ঝাঁকা, কি সুন্দর লাগতেছে, হ্যাঁ এইভাবে। তো সেই রিলস দিয়ে কি হয়ে আছে, ব্রাইট হয়ে আছে, হ্যাঁ উজ্জ্বল হয়ে আছে। হোয়ার ব্লুজুমড ম্যানি, যেখানে ব্লুজুমড মানে কি, ফুটেছে নাকি, যেখানে ব্লুজুমড ম্যানি অ্যান্ড ইনসেন্স বেয়ারিং ট্রি, দেখো অনেক সুগন্ধি গাছ, ইনসেন্স বেয়ারিং মানে কি, সুগন্ধি গাছ, এই যেগুলো গাছ দেখতে পাচ্ছ, এই যে গাছ, এই গাছগুলো এখানে জন্মেছে, আশেপাশে প্রচুর গাছ আছে। তারপরে দেখো হোয়ার ব্লুজুমড ম্যানি অ্যান্ড ইনসেন্স বেয়ারিং ট্রি অ্যান্ড হেয়ার ওয়ার ফরেস্ট, এবং তার পাশে রয়েছে আবার একটা বন, অ্যানশিয়েন অ্যাজ দ্য হিলস, যে বনের বয়স কতটুকু, বয়স কেমন, পাহাড়ের বয়স যেমন প্রাচীন অনেক আগের, এখানে বনের বয়সও তেমনি অনেক পুরনো নাকি। এনফোল্ডিং সান স্পটস অফ গ্রিনারি, আর যেখানে কি যে ফরেস্ট পুরো জায়গাটা, হ্যাঁ বলছে কি এনফোল্ডিং, এনফোল্ড করা মানে কি ঘিরে থাকা, কি ঘিরে আছে, সান স্পটস অফ গ্রিনারি, তাহলে চারিদিকে সবুজ ঘাস, সেইখানে হয়তো সূর্যের আলো পড়ে, হ্যাঁ উজ্জ্বল হয়ে আছে, সেই উজ্জ্বল ঘাসগুলোকে এনফোল্ড করে আছে এই ফরেস্টস, ঠিক আছে। তো তাই বলছে হেয়ার ওয়ার ফরেস্ট অ্যানশিয়েন অ্যাজ দ্য হিলস এনফোল্ডিং সান স্পটস অফ গ্রিনারি। কি বোঝা গেল? তাহলে পুরো ইমেজটা কি মাথায় আসছে, যে একটা বিশাল 10 মাইলের একটা জায়গা, যে শহরটার নাম হচ্ছে জানাডু, যেখানে কুবলা খান একটা প্লেজার ডোম বানানোর জন্য আদেশ করলো, যে শহরের পাশ দিয়ে বয়ে গেছে একটা অ্যালপ রিভার, যে রিভারটা আবার বয়ে চলেছে ওই পাহাড়ের তলদেশ দিয়ে বিভিন্ন গুহার ভিতর দিয়ে একদম সানলেস সিতে গিয়ে পড়েছে, এবং পুরো 10 মাইল বিভিন্ন ওয়াল এবং টাওয়ার দিয়ে ঘিরে ফেলা হয়েছে। তার পাশে রয়েছে কি বাগান, হ্যাঁ যে বাগানের ভিতর দিয়ে আবার বয়ে চলেছে কি ছোট ছোট বিভিন্ন ঝর্ণা, এছাড়াও রয়েছে সুগন্ধি গাছ এবং রয়েছে বন, যে বন পুরো জায়গাকে সবুজে ভরিয়ে তুলেছে, সবুজ আভাব করে রেখেছে। কি বুঝতে পেরেছ? এরপর হচ্ছে বাট ও, কিন্তু কি আবেগ, হ্যাঁ বাট ও দ্যাট ডিপ রোমান্টিক ক্যাজম হুইচ স্ল্যান্টেড ডাউন দ্য গ্রিন হিল অথওয়ার্ড আ সেডান কাভার, বাট ও দ্যাট ডিপ রোমান্টিক ক্যাজম, তাহলে ক্যাজমটাকে বলা হচ্ছে রোমান্টিক, কোনটা সে রোমান্টিক ক্যাজম, কোনটা ক্যাজম মানে বুঝছো, এই যে এই যে খাদগুলো নাকি, এই যে খাদ, এই যে পাহাড়ের ফাঁকা জায়গাগুলো, এগুলোকে কেন রোমান্টিক বলা হচ্ছে, কারণ এগুলো হচ্ছে কি আমাদের কাছে অজানা, আননন, ঠিক আছে। তো হুই স্ল্যান্টেড ডাউন দ্য গ্রিন হিল, যেটা নেমে গেছে, স্ল্যান্টেড ডাউন মানে কি যেটা এইভাবে নেমে যাওয়া, হঠাৎ করে খাড়ায় নেমে যাওয়া, এই যে স্ল্যান্টেড ডাউন, হ্যাঁ তাহলে স্ল্যান্টেড ডাউন দ্য হিলস, হ্যাঁ অথওয়ার্ড উইথ আ সেডান কাভার, সেডান মানে কি, সেডান কি গাছ, হ্যাঁ লতানো গাছ টাইপের, তাই তো, যেগুলো দিয়ে কাভার করে আছে, হ্যাঁ দেখো কাভারিং, এই যে এরকম গাছ, হ্যাঁ এই যে গাছগুলোকে বোঝায়, কিন্তু দেখাচ্ছে না, এই যে সবুজ লতানো গাছ, এই যে এই জাতীয় গাছ, হ্যাঁ এই যে কোবলাখানে এখানে দেখো সেডান কাভার, যেটা পুরো পাহাড়ি এলাকাটাকে কি করা আছে, এই সেডান ট্রিতে ভরা আছে, হ্যাঁ আর এই যে হচ্ছে ক্যাভার্ন, হ্যাঁ বা খ্যাজম, যেগুলো হচ্ছে রোমান্টিক, মেজারলেস টু ম্যান, হ্যাঁ এইটা। তাই বলছে হেয়ার ফর, তাই বলছে ও বাট ও দ্যাট ডিপ রোমান্টিক ক্যাজম হুইচ স্ল্যান্টেড ডাউন দ্য গ্রিন হিল অথওয়ার্ড আ সেডান কাভার, অথওয়ার্ড মানে বুঝো তো, এটা একটা আর্কেইক শব্দ, যেটা এখন একটা খুব একটা ব্যবহার করা হয় না, হ্যাঁ
স্যার এখানে অ্যাক্রস দিছে। হ্যাঁ অ্যাক্রস, এটা একটা প্রিপজিশন। হ্যাঁ এই যে প্রিপজিশন, হ্যাঁ ফ্রম সাইড টু সাইড অর অ্যাক্রস অর মানে পাশে বা মুখ সম্মুখে, হ্যাঁ এরকম, মানে আড়াআড়ি বা পাশে। হ্যাঁ পাশে এরকম, মানে মূল কথা ভাবো যে সব ঘেরা পুরো পাহাড়। এবং পুরোটা হচ্ছে স্যাভেজ প্লেস। স্যাভেজ প্লেস কেন বলা হলো? এটা হচ্ছে ইনহ্যাবিটেবল, তাই তো? এটা সহজে বাসযোগ্য নয়। হ্যাঁ এই জায়গাতে মানুষ বসবাস করার মতো না স্যার। হ্যাঁ এখন বানাচ্ছে তারা, কিন্তু তার আগে কেমন ছিল? এটা স্যাভেজ প্লেস ছিল অনেকটা। অ্যাজ হলি অ্যান্ড এনচ্যান্টেড অ্যাজ এভার বিনিথ আ ওয়েনিং মুন ওয়াজ হন্টেড বাই উইমেন ওয়েলিং ফর আ ডেমন লাভার। হ্যাঁ এটা এমন একটা অদ্ভুত জায়গা যে জায়গাটা অনেকটা ভুতুড়ে। কেমন ভুতুড়ে সেটা এখানে বলা হয়েছে। আগে একটু দেখো, বলছে ডেসক্রাইব আ প্লেস দ্যাট ইজ বোথ ওয়াইল্ড অ্যান্ড স্পিরিচুয়াল। তাই বলছে এখানে আগে একটু সেন্টেন্সটা পড়ি আমরা, কি বলছে দেখো। অ্যাজ হোলি অ্যান্ড এনচ্যান্টেড, জায়গাটা যেমন পবিত্র তেমনি হচ্ছে কেমন? এনচ্যান্টেড মানে কি? ভুতুড়ে। হ্যাঁ ভুতুড়ে, যেটা আমাদেরকে মোহিত করে ফেলতে পারে। অ্যাজ এভার, হ্যাঁ যেটা এ পর্যন্ত হয়নি। কারণ কি এখানে কি আছে? বিনিতা ওয়েনিং মুন, যেখানে ওয়েনিং মুন মানে বুঝো তো? ওয়েনিং মানে তো ক্ষীণমান, হ্যাঁ মানে যেটা ডুবে যাচ্ছে, হ্যাঁ ডুবে যাচ্ছে বা হচ্ছে আলো ফেডিং হয়ে যাচ্ছে, এরকম একটা মুন, যার মুনের নিচে বা চাঁদের আলোতে ওয়াজ হন্টেড বাই উইমেন, যে জায়গাটা পুরো হন্টেড হয়ে থাকে। হন্টেড হয় মানে কি বলো? যে জায়গাটা হ্যাঁ একটু মানে কি বলবো, আমরা অনেক সময় ফিল করি না যে ভূতুড়ে যে জায়গাগুলো যেখানে সবসময় আসে, মানে ভূত থাকা অবস্থান করা এরকম। তাহলে যেখানে আসে, হ্যাঁ ওয়াজ হন্টেড বাই আ উইমেন ওয়েলিং ফর আ ডেমন লাভার, যেখানে একজন উইমেন এসে কি করছে? কান্না করছে। কিসের জন্য কান্না করছে? তার ডেমন লাভারের জন্য। কারণ একটা ডেমন মানুষের বেশে একটা উইমেনের সাথে মনে করো প্রেম করেছিল, ঠিক আছে তো? হঠাৎ করে সেই ডেমনটা কেমন হয়ে গেছে? সে যে ডেমন সেটা হয়তো বুঝতে পেরেছে, নাকি? সে যে ডেমন সেটা হয়তো বা উইমেন বুঝতে পেরেছে। তখন কি হয়ে গেল? ওই ডেমন লাভার হয়তো পালিয়ে গেল বা চলে গেল, যাকে আর পাচ্ছে না, কিন্তু উইমেন তাকে এত বেশি ভালোবাসে যে ওই জায়গাতে এসে তার জন্য সে কান্না করছে, ঠিক আছে? প্রথমে আমরা একটু সিম্বলিক্যাল মিনিংগুলো পরে পড়বো, আগে সেন্সটা একটু দেখে নিই। তাহলে হচ্ছে কি জায়গাটা কেমন? স্যাভেজ প্লেস, হলি অ্যান্ড এনচ্যান্টেড অ্যাজ এভার বিনিথ আ ওয়েনিং মুন ওয়াজ হন্টেড বাই উইমেন ওয়েলিং ফর আ ডেমন লাভার। স্যার ওয়েনিং মুন দ্বারা কি বোঝানো হয়েছে এখানে? ওয়েনিং মুন মানে বললাম ওই যে যেখানে আলো কম, ক্ষীণ আলো, এরকম একটা ভুতুড়ে পরিবেশ। একটা ভুতুড়ে পরিবেশ হওয়ার জন্য যেমনটা দরকার, ঠিক আছে তো? মানে রহস্যময়তা। হ্যাঁ যে ফেডিং মুন বললাম না, যেটা লাইট কম, এখানে সেটা বলতেছে। দেখো এখানে বলছে ডেসক্রাইব আ প্লেস দ্যাট ইজ বোথ ওয়াইল্ড অ্যান্ড স্পিরিচুয়াল রিমিনিসেন্ট অফ আ হন্টেড অর মিস্টিক্যাল সেটিং, যেটা একটা অদ্ভুত জায়গা। দ্য ইমেজ অফ আ উইমেন মোর্নিং আ ডেমন লাভার আন্ডার আ ফেডিং মুন ইভেক আ সেন্স অফ সুপারন্যাচারাল অ্যান্ড দ্য আনক্যানি। আনক্যানি মানে কি? মানে আমাদের শরীরের ভিতরে কাঁটা দেয়, এরকম একটা অবস্থা, ঠিক আছে তো? ভুতুড়ে। This combination of the savage and the enchanted creates a powerful and unsettling atmosphere. Unsettling মানে যেখানে সহজে বসবাস করা যায় না। কেন এটাকে হলি অ্যান্ড এনচ্যান্টেড কেন বলা হলো? বলছে দিস পার্ট অ্যাডস আ কন্ট্রাস্টিং লেয়ার অফ মিস্টিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল পাওয়ার। এই জায়গাটা বলছে দ্য ওয়েনিং মুন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডার্কনেস অ্যান্ড মিস্ট্রি অ্যান্ড দ্য সুপারন্যাচারাল। দেখো ওয়েনিং মুন কাকে রেফার করছে? যে যেখানে আলো ফেড, মোটামুটি না আলো না অন্ধকার, কিন্তু একটা ভুতুরে পরিবেশ, হ্যাঁ যাতে একটা ভূতকে দেখা যাবে। তারপরে দেখো দ্য ইভোকে, তারপরে বাই উইমেন ওয়েলিং ফর আ ডেমন লাভার, এটাতে কি বলতে যাচ্ছে? দিস ইভোকেটিভ ইমেজ ফার্দার এনহান্সেস দ্য সেন্স অফ আনইজ অ্যান্ড আদার ওয়ার্ল্ডলি প্রেসেন্স। দ্য উইমেন্স ওয়েলিং অ্যান্ড দ্য ডেমন লাভার ক্রিয়েট আ ভিভিড পিকচার অফ আ মোর্নফুল অ্যান্ড পসিবলি ডেঞ্জারাস লাভ স্টোরি। দেখো মোর্নফুল অ্যান্ড ডেঞ্জারাস কেন? কারণ একজন উইমেন একটা ডেমনের সাথে প্রেম করেছে, নাকি? তাহলে কি প্রেমটা কেমন হবে? লাভ স্টোরিটা কেমন? ডেঞ্জারাস, হ্যাঁ। অতএব পুরোটা দিয়ে আসলে কি হচ্ছে? ওভারঅল দ্য লাইন্স পেইন্ট আ পিকচার অফ দ্য প্লেস দ্যাট ইজ বোথ বিউটিফুল অ্যান্ড টেরিফাইং, হলি অ্যান্ড স্যাভেজ অ্যান্ড ফিল্ড উইথ আ সেন্স অফ মিস্ট্রি অ্যান্ড সুপারন্যাচারাল। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। আচ্ছা তারপর কি বলছে? তাহলে এই যে এখানে আমরা একটা পেলাম রোমান্টিক ক্যাজম, তাই না? একটা ফাটল বা মানে গভীরতা, হ্যাঁ বা গর্ত যেটা আমরা বলি। এখানে কি হচ্ছে? অ্যান্ড ফ্রম দিস ক্যাজম, ওই যে ক্যাজমের কথা বলছিলাম, সেই ক্যাজমটা কি হচ্ছে? উইথ সিজলেস টার্ময়েল সিদিং,
সিজলেস কি বিরামহীনভাবে সেই ক্যাজমে কি কি পড়ছে, ঝর্ণা দিয়ে যেহেতু পানি পড়ছে, সেই পানিটা যেন একটা টার্মোয়েল সৃষ্টি করছে। টার্মোয়েল মানে কি, একটা বিশৃঙ্খল পরিবেশ, যে পরিবেশে কি করছে, সিদিং। সিদিং মানে কি, এলোমেলো ভাব। হ্যাঁ, সিদিং মানে কি, আসলে করা বা একটা গল করে পড়া, নিউ ওয়ার্ক মানে দিয়ে কোনো কিছু সমস্যা গল হয়। হ্যাঁ গল গল করে পড়া বা হ্যাঁ, পানি মন করে ঝর্ণা থেকে যখন পড়ে, তাই না, পড়ে সেই পানি যখন নিচের মাটিতে এসে পড়ে, তখন এক ধরনের কেমন হয়, হ্যাঁ, বাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পড়ে যায়, যেটা কি সিজলেস। সিজলেস মানে কি অবিরামভাবে পড়ছে, হ্যাঁ। এবং মনে হচ্ছে যেন কি অ্যাজ ইফ, মনে হচ্ছে যেন দেখে দিস আর্থ ইন ফার্স্ট থিক প্যান্টস ওয়ার ব্রিদিং। প্যান্টস মানে কি, ওই যে আমরা দীর্ঘশ্বাস ফেলি না, মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা, ওই যে পুরো আর্থটা যেন কি করছে, ফার্স্ট থিক প্যান্টস মানে ঘন ঘন, হ্যাঁ, শ্বাস মানে প্যান্টিংয়ের মাধ্যমে যেন সে শ্বাস প্রশ্বাস চালাচ্ছে। মানে মূল কথা হলো পানি যখন উপর থেকে পড়ছে পৃথিবী মানে মাটিতে, মনে করো পাহাড়ের ঝর্ণা, তাই তো পাহাড়ি ঝর্ণা, আমরা যদি একটু ইমেজগুলোতে একটু যাই, মনে করো এই হচ্ছে পাহাড়ি ঝর্ণা নাকি, এই যে ঝর্ণার পানি পড়তেছে, এই পানিগুলো যখন নিচে পড়তেছে তখন কি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে একটা টার্মোয়েল পরিবেশ তৈরি করেছে, এবং মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা বা পুরো আর্থটা যেন কি করছে, দীর্ঘশ্বাস চালাচ্ছে, হ্যাঁ, কারণ এখান থেকে তার ভিতর থেকে এক ধরনের গম্ভীরতা, একদম গম্ভীর সাউন্ড বা শ্বাস, এই জাতীয় সাউন্ড যেন বেরিয়ে আসছে। একটু যদি আমরা যদি পাহাড়ি এলাকায় যেয়ে থাকি বা ঝর্ণার পাশে যেয়ে থাকি, তাহলে ওই ইমেজটা আমরা একটু দেখতে পারি, ঠিক আছে, বা মনে মনে আনতে পারি। দেখছো কিনা এরকম কিছু, বলো। হ্যাঁ, আমরা দেখো, হ্যাঁ, বলছে আ মাইটি ফাউন্টেন মোমেন্টলি ওয়াজ ফোর্স, কারণ একটা মাইটি ফাউন্টেন কি করছে, প্রতি মুহূর্তে ওইখান দিয়ে পড়ছে। ফোর্স মানে কি, জোরালো গতিতে যেন পড়ছে। আমরা একটু একটু দেখে নিই মিনিংটা আর একটু বিশেষ করে দেখো। আচ্ছা, দিস লাইন্স ফ্রম স্যামুয়েল, দেখো একদম এআই কি ফাস্ট না, সব বুঝে ফেলতেছে। দেখো, ডেসক্রাইব দ্য ভায়োলেন্ট অ্যান্ড মিস্টিরিয়াস অরিজিন অফ দ্য আল্প রিভার, হ্যাঁ, কন্ট্রাস্টিং ইট উইথ দ্য পিসফুল প্লেজার ডুম। তাহলে প্লেজার ডুমটা হচ্ছে পিসফুল, কিন্তু পুরো রিভারটা হচ্ছে কেমন, ভায়োলেন্ট, হচ্ছে বলছে টার্মোয়েল, ভায়োলেন্ট অ্যান্ড মিস্টিরিয়াস। দিস ফার্স্ট প্যাসেজ ডেপিক্টস দ্য রিভার ইরাপ্টিং ফ্রম আ চার্নিং ক্যাজম, হ্যাঁ, লাইকেন টু দ্য আর্থ ব্রিদিং উইথ ফোর্স, হ্যাঁ, মানে এমনভাবে পানি পড়তেছে এবং পৃথিবীর উপরে পানি মানে মাটির উপরে পড়ে, মাটিতে যেমন একটা মানে কি বলবো ব্রিদিংয়ের যেন, আমরা যখন ব্রিদিং চালাই, তাই না, তখন দীর্ঘশ্বাস বলছে না, ফাস্ট প্যান্টস ব্রিদিং মানে কি, ফাস্ট বা কুইক, এখানে তাই বলছে না, হ্যাঁ, কি বলছে দেখো, ফাস্ট থিক প্যান্টস, হ্যাঁ, ফাস্ট থিক প্যান্টস, হ্যাঁ, ঘন ঘন শ্বাস প্রশ্বাস চালালে যেমন একটা অবস্থা হয়, ওই রকম একটা অবস্থা যেন হচ্ছে, তাই বলছে। আর ওইভাবে ঠিক আর মাইন্টি ফাউন্টেন মোমেন্ট, দেখো মোমেন্টলি ওয়াজ ফোর্সড, মোমেন্টলি ওয়াজ ফোর্সড। তারপর হচ্ছে অ্যামিড হুজ সুইফট হাফ, দেখো ইন্টারমিডিয়েট বাস্ট, অ্যামিড হুজ সুইফট হাফ ইন্টারমিডিয়েট বাস্ট। হাফ ইন্টারমিডিয়েট মানে কি, আচ্ছা, কখনই কি আমরা কল থেকে পানি, যখন কল চাপছি বা টিউবওয়েল যখন চাপি, তখন পানি বের হওয়াটা দেখছো, যখন তুমি চাপ দিচ্ছ তখন পানি জোরে বার হচ্ছে, আবার যখন ছেড়ে দিচ্ছ তখন কি পানি বন্ধ হয়ে যায় না? হ্যাঁ, তাই বলতেছে দেখো, তাই বলছে অ্যামিড হুজ সুইফট হাফ ইন্টারমিডিয়েট বাস। তাহলে সুইফট হাফ ইন্টারমিডিয়েট, হাফ ইন্টারমিডিয়েট মানে কি, মাঝে মাঝে গ্যাপ দিচ্ছে, পানি জোরে বার হচ্ছে আবার একটু গ্যাপ দিচ্ছে, পানি ফোর্সফুলি হচ্ছে আবার একটু গ্যাপ দিচ্ছে, ঠিক আছে তো, এইভাবে পানি পড়তেছে, হ্যাঁ, এবং হিউজ ফ্র্যাগমেন্টস ভল্টেড লাইক রিবাউন্ড হেইল, এবং ওই পানির সাথে ছোট ছোট হয়তোবা কি পাথর বা রক, এখানে পরে আসবে, দেখো আমরা একটু পুরো পড়ে নিই। অর চ্যাফি গ্রেইন বিনিথ দ্য থ্রেশার ফ্রেইল অ্যান্ড অ্যামিড দিস ডান্সিং রক অ্যাট ওয়ান্স অ্যান্ড এভার ইট ফ্লাং আপ মোমেন্টলি দ্য স্যাক্রেড রিভার। তাই বলছি দেখো, অনেক সময় ছোট ছোট নুড়ি পাথর যদি আমরা উপর থেকে ফেলি, সেগুলোকে রিবাউন্ড হয় না, ড্রপ খায় না বলের মতো, হ্যাঁ, তাই বলতেছে যে ওই বিশেষ করে আবার এখানে সেই উদাহরণ বলেছে, দেখো বিশেষ করে যখন আমরা গ্রেইন, দেখো স্যাফি গ্রেইন বিনিথ দ্য থ্রেশার ফেইল, যখন আমরা থ্রেশার দিয়ে ফসল মাড়াই করি, থ্রেশার দিয়ে যখন ফসল মাড়াই করা হয়, তখন দেখবা যে ওই চ্যাফি গ্রেইনগুলো, যেগুলো হচ্ছে মেইন ফসল বা ধান হোক গম হোক, সেগুলো যখন পড়ে নিচে, দেখবো যে পড়েই তো আর বসে যায় না, বরং তারা একটু লাফিয়ে ওঠে না,
তা ওইরকমভাবে ঝর্ণার পানি যখন পড়ে, ঝর্ণার পানি যখন নিচে এসে পড়ে, তখন কি পানিতে পড়েই, মাটিতে পড়েই কি শুষে যায়, না ওগুলোও একটু ওইরকম মানে রিবাউন্ড করে? বলো। বা তোমরা কখনো ইয়া দেখছো, ওই যে কি জানো, শিলাবৃষ্টি দেখছো? শিলাবৃষ্টি যখন মাটিতে শিলা পড়ে তখন লাফিয়ে ওঠে না? তাই সেটাই বলতেছে। তাই বলছে হিউজ ফ্র্যাগমেন্টস মানে কি অসংখ্য ফ্র্যাগমেন্ট, ছোট ছোট ফ্র্যাগমেন্ট মানে কি টুকরা, ভল্টেড মানে কি লাফিয়ে ওঠা, লাইক রিবাউন্ডেড হেল অর চ্যাফি গ্রেইন বিনিথ দ্য থ্রেশার ফ্লেইল অ্যান্ড, এবং এভাবে অ্যান্ড মিট দিস ডান্সিং রক, এই যে পানির সাথে মিলে রকগুলো যখন মাটিতে পড়তেছে তখন মাটিগুলো যে ডান্স করতেছে, মানে রকগুলো যে রিবাউন্ড করতেছে, কবি এটাকে বলতেছে ডান্সিং রক। হ্যাঁ, তাহলে অ্যামিড দিস ডান্সিং রকস অ্যাট ওয়ান্স অ্যান্ড এভার ইট ফ্লাং আপ মোমেন্টলি দ্য স্যাক্রেড রিভার। আর এইভাবে কি হচ্ছে, ফ্লাং আপ মোমেন্টলি মানে কি সেই যে ইয়াগুলো, পাথরগুলো ছুঁড়ে গিয়ে পড়তেছে কোথায়, ওই স্যাক্রেড রিভারের উপরে। হ্যাঁ, তাই বলছি ইট ফ্লাং আপ মোমেন্টলি দ্য স্যাক্রেড রিভার। তাহলে ব্যাপারটা ঠিক এরকম, মনে করো এখানে যে ইমেজটা আছে, এইখান দিয়ে মনে করো একটা নদী বয়ে যাচ্ছে, এই নদীটা ঝর্ণা হয়ে এখান দিয়ে পড়তেছে, ঠিক আছে তো? এই ঝর্ণার পানিটা যখন নিচে পড়তেছে তখন অনেক উঁচু থেকে পড়ার কারণে ওর সাথে যে সকল পাথর আছে পাহাড়ের, তাই তো, সেই পাথরগুলো পানির সাথে পড়ে কেমন হচ্ছে, হ্যাঁ ওইরকম রিবাউন্ড করতেছে, মানে একটা ইমেজ এখানে ক্রিয়েট করা হয়েছে। এবং এইভাবে পানিগুলো শেষে মিশছে কোথায়, ওই সমুদ্রের সাথে, নাকি? এই স্যাক্রেড রিভার কাকে বলা হয়েছে? রিভারটা নাম কি? আল্প রিভারটা, নাকি? থ্রু এইভাবে 5 মাইলস মেন্ডারিং উইথ আ মেজি মোশন। আর নদীটা কি, আর আঁকাবাঁকা, হ্যাঁ দেখো মেন্ডারিং উইথ মেজি মোশন মানে কি, মেজি মানে জিগজ্যাগ, তাই তো? আর মেন্ডারিং মানে কি বয়ে চলা। তাহলে 5 মাইলস মেন্ডারিং উইথ আ মেজি মোশন, তাহলে কত মাইল ধরে নদীটা বয়ে চলেছে? 5 মাইলস। এবং বয়ে চলেছে কিসের মধ্য দিয়ে? থ্রু উড অ্যান্ড ডেল দ্য স্যাক্রেড রিভার র্যান। এখন আসছে? আচ্ছা আসুক আসতে বলো। আচ্ছা আসুক। দেখো এখানে কি বলছে, আমরা একটা ইমেজ দেখি তো পাওয়া যায় কিনা এরকম, শুধু কবিতার লাইন আছে তাই না? আচ্ছা ওরকম কোনো ইমেজ নেই তো, ঠিক আছে। তাহলে মেজি মোশন, হ্যাঁ তাই বলছে 5 মাইলস মেন্ডারিং উইথ আ মেজি মোশন থ্রু উড অ্যান্ড ডেল দ্য স্যাক্রেড রিভার র্যান। এভাবেই স্যাক্রেড রিভার বয়ে চলেছে। স্যাক্রেড রিভার কিন্তু বারবার বলছে, নাকি? দেখো দ্য লাইন্স ফ্রম কুবলা খানস ডেসক্রাইব দ্য মেন্ডারিং কোর্স অফ আ রিভার দ্য স্যাক্রেড আল্প ফর আ ডিস্টেন্স অফ 5 মাইলস থ্রু উডেড এরিয়াস। দ্য রিভার্স মুভমেন্ট ইজ পোর্ট্রেড অ্যাজ উইন্ডিং মানে কি মেজি, হ্যাঁ, seemingly purposeless like a maze as it flows through the landscape। হ্যাঁ, এভাবে বলছে দ্য এস্টাবলিশ দ্য লেন্থ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স মুভমেন্ট অফ দ্য রিভার। এইভাবে বয়ে চলেছে মোটামুটি। কি সবাই বুঝতে পেরেছো তো কি বলতে যাচ্ছে? একটা ইমেজ ক্রিয়েট করতে। তারপর হচ্ছে 5, তাহলে গেল দেন রিচ দ্য ক্যাভার্নলেস, দেখো ক্যাভার্নস মেজারলেস টু ম্যান। তারপরে নদীটা বইতে কোথায় গিয়ে মিশছে? ওই যে ক্যাভার্নসে গিয়ে মিশছে, তাই তো? ওই গুহাতে গিয়ে মিশছে যে ক্যাভার্নগুলো মেজারলেস টু ম্যান। অ্যান্ড স্যাঙ্ক ইন টিউমাল্ট টু আ লাইফলেস ওশেন। তারপরে সেই নদীটা গিয়ে স্যাঙ্ক ইন টিউমাল্ট মানে কি হঠাৎ করে গিয়ে মিশে গেছে কার সাথে? টু আ লাইফলেস ওশেন, তাই তো? নীরব শান্ত, লাইফলেস মানে বুঝবো কি এখানে, মৃত নাকি নীরব শান্ত? নীরব শান্ত সমুদ্রের সাথে। অ্যান্ড মিট দিস টিউমাল্ট, আর এই যে টিউমাল্ট চলতেছে, হ্যাঁ টিউমাল্ট কেন বলা হচ্ছে বারবার? কারণ এক ধরনের মানে একদিকে নদী বয়ে চলছে, ঝর্ণার পানি পড়তেছে, পানির সাথে পাথরগুলো পড়ে এক ধরনের মানে বিশৃঙ্খল একটা আওয়াজ বা নয়েজ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে তো? সেই নয়েজের ভিতর থেকে বলছে কি অ্যামিড দিস টিউমাল্ট কুবলা খান হার্ড ফ্রম ফার অ্যানসেস্ট্রাল ভয়েজেস প্রফেসাইজিং ওয়ার। হ্যাঁ, এবং কুবলা খান কি করছে, এই যে সাউন্ড হচ্ছে না, মনে করো আমরা যখন ট্রেনে চড়ি বা ট্রেনে যদি চড়ে থাকো, অনেক সময় দেখবা যে ট্রেনের যে সাউন্ডটা হয় না, সেটা বিভিন্ন মিউজিক দেয় না? তুমি যে মিউজিক মনে করবা সেই মিউজিক হয়ে যাবে, মানিয়ে যাবে ট্রেনের যে চলার সাউন্ডটা, ঠিক আছে তো?
তো এখানেও এই যে ঝর্ণার যে পানি পড়তেছে, এই পানি পড়ার সাউন্ডটার ভিতরে এই কুবলা খান যেন এক ধরনের প্রফেসি শুনতে পাচ্ছে। প্রফেসি মানে বুঝো তো, ভবিষ্যৎবাণী শুনতে পাচ্ছে না? হ্যাঁ, ভবিষ্যৎবাণী শুনতে পাচ্ছে। কি ভবিষ্যৎবাণী? দেখো, মিনস দ্যাট amidst the chaotic and noisy environment, the tumult, Kubla Khan, the emperor, hears voices of his ancestors predicting that war will come. হ্যাঁ, যে এই সাউন্ডের মধ্যে সে যেন শুনতে পাচ্ছে, যেন কিছু একটা তাকে বলতে যাচ্ছে এই ভয়েসগুলো। আর সেই বলাটা হচ্ছে কি, যে সামনে একটা যুদ্ধ হতে যাচ্ছে। These voices are distant and seem to come from beyond the immediate surroundings, suggesting a prophecy from the past or an omen of future conflict. হ্যাঁ, যে ওই পাস্ট অ্যানসেস্ট্রাল মানে কি, পাস্ট বা অতীত, সেই অতীত পূর্বপুরুষদের ভয়েস যেন সে এই সাউন্ডের ভিতর দিয়ে বুঝতে পারতেছে, শুনতে পারতেছে। হ্যাঁ, অতএব এখানে কি বলছে দেখো, কুবলা খান ইজ নট জাস্ট হিয়ারিং র্যান্ডম নয়েজেস বাট ভয়েসেস দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ হিজ লাইনেজ, পসিবলি হিজ অ্যানসেস্টার্স। The voices are not simply communicating, but they are delivering a prophecy, a prediction of future events, especially the event of war. সুতরাং the line introduces a sense of forwarding. Forwarding মানে কি? Forwarding and foreshadow. Forwarding মানে বুঝো, খারাপ কিছুর পূর্বাভাস। হ্যাঁ, এবং ফরশ্যাডো করা মানে কি, কোনো কিছু সম্পর্কে প্রফেসি করা, হ্যাঁ, পূর্বাভাস করা, এটা একই কথা বোঝাচ্ছে। The potential for conflict in the poem. It suggests that even within a seemingly natural and beautiful scene, যে এরকম একটা বিউটিফুল এবং ন্যাচারাল সিনেও there is a darker force at play and the prophecy of war serves to disrupt the idyllic setting. তাহলে এত সুন্দর একটা জায়গা, সে জায়গাতে হয়তোবা সে প্লেজার ডোম বানাতে চেয়েছিল, কিন্তু তার কি প্লেজার এখানে পাবে সে? বলো, মানে প্লেজার হচ্ছে না, বরং এক ধরনের টিউমাল্ট। হ্যাঁ, যে টিউমাল্ট তাকে কি করছে, প্রফেসি করতেছে, সেটা যেন সে শুনতে পাচ্ছে। The shadow of the doom of pleasure floated midway on the waves. দেখো, the shadow of the doom of pleasure, হ্যাঁ, ওই যে doom of pleasure, ঠিক আছে, তো সেটা শ্যাডো, সেটা যেন ফ্লটেড করতেছে মিডওয়ে অন দ্য ওয়েবস, সে ওয়েবসের ভিতর দিয়ে যেন সেগুলো ভাসছে। Where was heard the mingled measure from the fountain and the caves, যেখান থেকে শোনা যাচ্ছিল, কি শোনা যাচ্ছিল? Heard the mingled measure from the fountain and the caves, ওই কেভস এবং ফাউন্টেনের মধ্য দিয়ে যে সাউন্ড, সেই সাউন্ডগুলো শোনা যাচ্ছিল। হ্যাঁ, বিশেষ করে যদি তোমরা ইংলিশ সিনেমাগুলো দেখো, বিশেষ করে যেগুলো পাহাড় পর্বতের সিনেমা, তোমরা যদি দেখো যে খুব অ্যাডভেঞ্চারাস যে সিনেমাগুলো, দেখবা যে তারা ওই পাহাড়ের ভিতর দিয়ে, নিচ দিয়ে গুহা আছে, সেখান দিয়ে নৌকা বেয়ে তারা গভীরে চলে যায়, গিয়ে বিভিন্ন বিপদের মধ্যে পড়ে। এরকম যদি একটু দেখো তাহলে এই সেন্সগুলো মাথায় আসবে। ইট ওয়াজ আ মিরাকল অফ রেয়ার ডিভাইস, অর্থাৎ পুরো জায়গাটা, হ্যাঁ, পুরো এলাকাটা একটা মিরাকল। আর সানি প্লেজার ডুম উইথ কেভস অফ আইস। দেখো, একদিকে রয়েছে কেভস অফ আইস, আইস দিয়ে তৈরি করা কেভস, আরেকদিকে রয়েছে সানি প্লেজার ডুম। সব কিছু মিলে জায়গাটা হচ্ছে কেমন, একটা মিরাকল। মিরাকল মানে কি? হ্যাঁ, মিরাকল মানে কি? অলৌকিক, অলৌকিক, অদ্ভুত। হ্যাঁ, আচ্ছা, খুলে দাও। হ্যাঁ, অদ্ভুত আর অলৌকিক, এটা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু আসছি, হ্যাঁ, কয়েক মিনিট একটু আসছি, দাঁড়াও, একটু 2 মিনিট সময় দাও আমাকে। 1 মাসের ভিতরে দেয় নাকি আরো? মূলত ফরম ফিল-আপের আগে দেবে চ্যালেঞ্জের রেজাল্ট। ওকে, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমরা দেখলাম যে মানে পুরো একটা একই কথা রিপিট আছে কিছু, তাই না? প্লেজার ডোম, তারপর ফাউন্টেন, কেভ, মেজারলেস, হ্যাঁ, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো দিয়ে এক ধরনের আমাদের কাছে কি এক ধরনের মিস্ট্রিয়াস সেন্স কিন্তু দিচ্ছে, তাই না? তাহলে এইটুকু যদি আমরা একটু দেখি, এটা দিয়ে আসলে কি বলতে যাচ্ছে। ইট ওয়াজ আ মিরাকল অফ রেয়ার ডিভাইস, আ সানি প্লেজার ডোম উইথ কেভস অফ আইস। কেভস অফ আইস, তাহলে কেভসটা কিসের তৈরি? আইসের তৈরি। আইসের তৈরি না? হ্যাঁ, তো দেখো যে কি বলছে, দে ডিসক্রাইব আ ফ্যান্টাস্টিক্যাল অ্যান্ড প্যারাডক্সিক্যাল প্লেজার ডোম। প্যারাডক্সিক্যাল কেন কি? দ্বিমুখী, হ্যাঁ, প্যারাডক্সিক্যাল। প্যারাডক্স মানে বুঝি তো, যা বলা হয় তার থেকে ভিন্ন, না, বা বিপরীতমুখী। তা হচ্ছে দ্য ফ্রেজ মিরাকল অফ রেয়ার ডিভাইস, হ্যাঁ, এটা হচ্ছে কি একটা রেয়ার ডিভাইসের একটা মিরাকল। এমফাসাইজ দ্য ইউনিক অ্যান্ড ওয়ান্ডারাস নেচার অফ দ্য ভিজন, while the juxtaposition of a sunny pleasure dome with caves of ice create a striking and almost impossible image. এটা কি সম্ভব? একদিকে সান, একদিকে হচ্ছে তোমার আইস, এই দুটা কি থাকতে পারে একসাথে? হ্যাঁ, থাকা সম্ভব। যেখানে সূর্যের আলো আছে সেখানে কি বরফ থাকবে? গলে যাবে না?
হ্যাঁ, তাই বলছে এখানে একটা ফ্যান্টাস্টিক্যাল, একটা ইমাজিনেটিভ, একটা ফেন্সিফুল একটা ইমেজ এখানে কিছু দান করা হয়েছে। হ্যাঁ, তাই বলছে দেখো, দিস পেইন্টস আ পিকচার অফ আ লাক্সারিয়াস অ্যান্ড জয়ফুল প্যালেস বেইড ইন সানলাইট। হ্যাঁ, সানলাইটে বেইড করা, উইথ কেভস অফ আইস। দিস পার্টস ইন্ট্রোডিউস আ কন্ট্রাস্টিং এলিমেন্টস সাজেস্টিং আ হিডেন, perhaps cold or mysterious dimension to the pleasure dome. The combination of sun and ice creates a paradoxical and fantastical image. An example of paradox. সুতরাং the line highlights the poem's themes of imagination and the power of dreamscape. The speaker is captivated by this vision, which is both beautiful and unusual, and wishes to recreate it in real world. The poem itself can be seen as reflection of the creative process, and the way of imagination can transform the mundane into something magical. যেটা এটা জাস্ট দ্য পাওয়ার অফ ইমাজিনেশন অ্যান্ড অলসো দ্য ইউজ অফ সুপারন্যাচারাল এলিমেন্ট এইখানে ব্যবহার করা হয়েছে। এরপর বলছে কি, আর ড্যামসেল উইথ আ ডালসিমার ইন আ ভিজন আই স। এবার রাইটার বলতেছে কি, হঠাৎ করে তিনি ঘুমের ভিতরে একটা ড্যামসেলকে দেখতে পেয়েছিলেন। ড্যামসেল মানে বুঝো? জি স্যার, মানে কুমারী মেয়ে। হ্যাঁ, একটা মেয়ে কি করতেছে? কি করতেছে ড্যামসেল উইথ আ ডালসিমার। ডালসিমার মানে কি? একটা বাদ্যযন্ত্র। পিয়ানোর মতো। হ্যাঁ, একটা বাদ্যযন্ত্র। দেখো এখানে আরেকটা জিনিস, একটা ছবি দিয়েছে আমাদেরকে এআই। হ্যাঁ, দেখি ছবিটা কেমন। হ্যাঁ রে, একটু বড় করে দিলেই তো হয়। এই দেখো ভুতুরে, এই যে তোমার ঝর্ণা, এদিকে গাছ, এই যে প্রাসাদ, এইখানে একটা উইমেন কি করছে, একটা ডালসিমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, ডালসিমার দিয়ে গান করছে। দেখো সিঙ্গিং বলবে। তাই বলছে that they describe a dream-like vision of a woman playing a dulcimer, which represents a source of creative inspiration and the connection to the natural world, contrasting with the artificial pleasure dome described in the earlier poem. তার মানে এখানে ডালসিমার হচ্ছে, দেখো আমরা যদি একটু ডালসিমার দেখি কেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেটা বুঝবো। স্যার এখানে ড্যামসেল মানে কি উইমেন বুঝাইছে? উইমেন, হ্যাঁ একটা উইমেন। দেখো ডালসিমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এই যে এরকম, ঠিক আছে তো, সে ইয়া দিয়ে বাজায় টুকটাক করে, একটা চামচের মতো বাটি বুটি দিয়ে বাজাবে, কাটিকুটি দিয়ে বাজাবে, আর কি সুন্দর মিউজিক হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডালসিমার এই যে। আর ড্যামসেল ইন ডিস্ট্রেস, ড্যামসেল এই যে আ ইয়ং আনম্যারিড উইমেন। ড্যামসেল আগে ব্যবহার করা হতো, এখন এই শব্দগুলো খুব একটা ব্যবহার করা হয় না, এটা বোঝানো হয়েছে। তাহলে আর ড্যামসেল উইথ আ ডালসিমার ইন আ ভিজন আই স, ইট ওয়াজ অ্যান অ্যাবিসিনিয়ান মেইড। তাহলে মেইডটা কোন দেশীয়? অ্যাবিসিনিয়ান, তাই তো? হ্যাঁ, অ্যাবিসিনিয়ান দিয়ে কি বোঝায়, কোন দেশের কে বোঝায় অ্যাবিসিনিয়া বলতে? অ্যাবিসিনিয়া কোন দেশে বোঝায় জানো তো? আগে নামটা ছিল, দেখো অ্যাবিসিনিয়া রিলেটিং টু, দেখো অ্যাবিসিনিয়া, হ্যাঁ আফ্রিকার একটা দেশের নাম, ঠিক আছে তো? ইস্টার্ন পার্ট অফ আফ্রিকা। আফ্রিকা, এই যে ইথিওপিয়া, বিশেষ করে ইথিওপিয়া বা ওখানে একটা হর্ন, ঠিক আছে তো, অফ আফ্রিকা বলা হয়, ওরকম একটা দেশ আছে, ঠিক আছে তো? ওইটাকে দেখো আফ্রিকার ইথিওপিয়া, ঠিক আছে তো? এই দেশগুলোকে বোঝাতে পার করায়। তাহলে ওখানে একটা ওই অ্যাবিসিনিয়ান মেইড হচ্ছে, অ্যান্ড অন হার ডালসিমার শি প্লেইড, আর সেই ডালসিমারে সে গান করছে। কি গান করছে? সিঙ্গিং অফ মাউন্ট অ্যাবোরা। সে ডালসিমার বাজিয়ে একটা গান করছে, সেই গানটা কোন মাউন্ট সম্পর্কে? হ্যাঁ, মাউন্ট অ্যাবোরা সম্পর্কে। দেখি সে মাউন্ট অ্যাবোরাটা কি। হ্যাঁ, দেখি আদৌ মাউন্ট অ্যাবোরা আছে কিনা। দেখো মাউন্ট অ্যাবোরা ইজ আ মিথিক্যাল মাউন্টেন, নট আ রিয়েল জিওগ্রাফিক্যাল লোকেশন that appears in এইটা কুবলা খান। It's a place of the imagination, a source of inspiration and wonder within the poem. Some have suggested that it might be inspired by Mount Amara in Ethiopia, described by John Milton. হ্যাঁ, সেটা হতে পারে যে অ্যামারাকে তিনি অ্যাবোরা বলে চালিয়ে দিয়েছেন। হ্যাঁ, এইটা বোঝানো হয়েছে। ওকে, could I revive within me hearts? আচ্ছা দাও, সরি একটু কল ধরে নিই আমি। হ্যাঁ, ওকে, শুনতে পাচ্ছ সবাই? শোনা যাচ্ছে? আচ্ছা, একটু ক্লাসটা চলবে, এটা শেষ না হওয়া পর্যন্ত, ঠিক আছে? একটু ধৈর্য থেকো, যেহেতু আমি একটু দেরিতেও শুরু করেছি। আচ্ছা, তাই বলছে যে সে গান করছে কি সম্পর্কে? মাউন্ট অ্যাবোরা সম্পর্কে। এবং বলছে কুড আই রিভাইভ উইদিন মি হার সিম্পনিয়ান সং, বলছে যদি আমি তার এই গানটা এবং গানের যে সুন্দর সুর
এইটা যদি আমি রিভাইভ করতে পারতাম, মনে করতে পারতাম, তাহলে কি হতো? টু সাচ আ ডিপ ডিলাইট ইট উড উইন মি দ্যাট উইথ মিউজিক লাউড অ্যান্ড লং আই উড বিল্ড দ্যাট ডুম ইন এয়ার, দ্যাট সানি ডুম। তখন বলছে কি, দেখো কি পাওয়ার, হ্যাঁ পাওয়ার অফ ইমাজিনেশনে সে কি করতে পারতো? ওই মিউজিক দিয়ে, বলছে দেখো টু সাচ আ ডিপ ডিলাইট ইট উড উইন মি, যে এই যে মিউজিক, এই মিউজিক আমাকে তার ডিপ ডিলাইট দিয়ে এমনভাবে উইন করে ফেলতো যে আমি এই মিউজিক দিয়ে কি করতাম? আই উড বিল্ড দ্যাট ডুম ইন এয়ার। তাহলে যেটা কুবলা খান তৈরি করতেছে কোথায়? কুবলা খান তৈরি করতেছে একটা পাহাড়ে, আর কবি পারলে কোথায় তৈরি করতো? স্পিকার, হ্যাঁ বাতাসে তৈরি করতো। মানে সে আকাশ কুসুম কল্পনা করি না, আকাশ কুসুম কল্পনা, হ্যাঁ ক্যাসেল ইন দ্য এয়ার, একটা ফ্রেজ আছে না, ক্যাসেল ইন দ্য এয়ার মানে কি? মানে আকাশ কুসুম কল্পনা করা না। তাই বলছে আই উড বিল্ড দ্যাট ডুম ইন এয়ার দ্যাট সানি ডুম, সেই সানি ডুম যেটা কুবলা খান চাচ্ছে সেটা আমি বাতাসেই তৈরি করে দিতে পারতাম। দোজ কেভস অফ আইস, শুধু সানি ডুমটা না, ওই কেভস অফ আইসও তৈরি করে দিতে পারতাম, হ্যাঁ। অ্যান্ড অল হু হার্ড শুড সি দেম দেয়ার অ্যান্ড অল শুড ক্রাই বিওয়ার অ্যান্ড বিওয়ার, হ্যাঁ। এবং কি যারাই, ওই যেহেতু আমি সঙ্গীত দিয়ে তৈরি করতাম ডুমটা, তাই ওই সঙ্গীত যারাই শুনতো না কেন, তো বলছে দেখো অল হু হার্ড শুড সি দেম দেয়ার, যারাই শুনতো তারাই সেখানে দেখতে পেত, এবং দেখে সবাই কি করতো? চিৎকার করতো, চিৎকার করে বলতো বিওয়ার বিওয়ার, সাবধান হও সাবধান হও, এরকম করে সাবধান করে দিত। কারণ কি, এই যে আমি যে বলতেছি বাতাসে তৈরি করব ডুম, এটা কি একটা সুস্থ মানুষের চিন্তা ভাবনা না অসুস্থ মানুষের চিন্তা ভাবনা? হ্যাঁ, একটা মাতাল, একটা অসুস্থ বা একটা কল্পনাপ্রবণ মানুষের চিন্তা ভাবনা। এটা কি বাস্তব মানুষের চিন্তা ভাবনা হতে পারে? এগুলো বাস্তব মানুষের চিন্তা ভাবনা হতে পারে না। তাই হয়তোবা কবি বলতে আছেন যে আমি যেহেতু এরকম চিন্তা ভাবনা করতেছি, মানে স্পিকার মনে হচ্ছে যেন কি, সে যেন একজন মাতাল, পাগল হয়ে গেছে। তাই যারাই শুনতো না কেন কি করতো? তাকে দেখে ভয়ে হয়তো বলতো সাবধান সাবধান। কারণ কি, হিজ ফ্ল্যাশিং আইস ইন হিজ ফ্লটিং হেয়ার, কারণ তার যে উজ্জ্বল চোখ এবং তার যে মানে সে হয়তো পাগলদের মতো করছে, হ্যাঁ পাগলদের মতো করলে যেমন করে চোখ টোক উজ্জ্বল হয়ে যায়। এই ফ্ল্যাশিং আইস বা গ্লিটারিং আই আমরা পড়েছিলাম কোন কবিতায়? ফ্ল্যাশিং আর গ্লিটারিং আই, ওল্ড ম্যারিনার, বুঝছি না? আর হচ্ছে ফ্লটিং হেয়ার, ফ্লটিং হেয়ার মানে কি, যার চুলগুলো উড়ছে মানে কি, পাগলের মতো চুল টুল এলোমেলো করা, এরকম একটা বিষয়। এরকম অবস্থা দেখে লোকজন হয়তো কি ভয়ে হয়তো চিৎকার করে বলতো যে সাবধান সাবধান, এ পুরো পাগল হয়ে গেছে, এরকম আর কি, হ্যাঁ। অ্যান্ড ওয়েভ আ সার্কেল রাউন্ড হিম থ্রাইস অ্যান্ড ক্লোজ ইউর আইজ উইথ হলি ড্রেড, এবং সবাই কি করতো? ওয়েভ আ সার্কেল রাউন্ড হিম থ্রাইস। সার্কেল কোথায় দেয় বলো তো? মানুষকে মানে কোনো একটা কাজে দেখবা যে সার্কেল দিয়ে রাখে, ওর ভিতরে কাউকে আসতে দেওয়া হয় না। বলতে পারবা কোন কার্যক্রম এটা করা হয়? জাদু দেখানো হয়, জাদু, তাই না? জাদু দেখানোর আগে কি করে? যে মানুষটা জাদু দেখায় তা সে একটা নির্দিষ্ট গন্ডি দিয়ে দেয়, হ্যাঁ গন্ডি মানে এরিয়া, ঠিক আছে তো, যে এর মধ্যে কেউ ঢুকবে না। তো এরকম সবাই আমাকে কি করার জন্য, আমার থেকে সাবধান হওয়ার জন্য আমাকে এরকম 3বার সার্কেল দিয়ে আটকে রাখার চেষ্টা করতেন, হ্যাঁ। ওয়েভ আ সার্কেল রাউন্ড হিম থ্রাইস অ্যান্ড ক্লোজ ইউর আইজ উইথ হলি ড্রেড, ফর হি অন হানি ডিউ, দেখো হ্যাথ ফেড অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস। কারণ কি, সবাই বলতো কি যে সে কি করেছে? অন হানি ডিউ, হি অন হানি ডিউ হ্যাথ ফেড, তাকে নাকি হানি ডিউ খাওয়ানো হয়েছে, অ্যান্ড ড্রাঙ্ক দ্য মিল্ক অফ প্যারাডাইস, এবং নাকি প্যারাডাইসের মিল্ক খাওয়ানো হয়েছে, এই জন্য সে মাতাল হয়ে গেছে। এই মাতালে সব আজগুবি বকতেছে। একটা কবিতা হলো, বলো কেমন? হ্যাঁ, একটা গল্প হলেও হতো। ওই জন্য ড্রিম না, ওই জন্য বলতাম যে ড্রিম, এখানে 3টা, হ্যাঁ এখানে 3টা সেকশন আছে, 3টা সেকশনে তোমার একটা ড্রিমই, এটা বলছেন একটা ভিজন, ভিজন ইন ড্রিম, হ্যাঁ আ ফ্র্যাগমেন্ট, মানে তিনি যা দেখেছেন তাই তিনি এখানে লিখে ফেলার চেষ্টা করেছেন। কারণ ড্রিমগুলো তো এমনই হয়, কোথা থেকে যে কি হয়, আজ এখন একটা জিনিস দেখতে দেখতে আর এক জিনিস দেখতেছি, আর এক জিনিস দেখতে দেখতে আর এক জিনিস দেখতেছি, ঠিক এরকম একটা কিন্তু পরিবেশ তৈরি হয়। তো এখানেও আমরা ঠিক, এটা মিউট রাখো, কারো আনমিউট করা আছে মনে হয়, হ্যাঁ। তো এরকম একটা বিষয় কিন্তু আমরা এখানে পেয়েছি। দেখো শেষে বিশেষ করে বলছে দ্য স্পিকার সেইজ দ্যাট হি ওয়ান্স, দেখো হি ওয়ান্স স আ ড্যামসেল উইথ ডালসিমার অ্যান অ্যাবিসিনিয়ান মেইড, দেখো who played her dulcimer and sang of Mount Abora. He says that if he could revive her symphony and song within him, he would rebuild the pleasure dome out of music
and all who heard him would cry beware of his flashing eyes and his floating hair. The hearers would circle him thrice and close their eyes with holy dread, knowing that he had tasted honeydew and drunk the milk of paradise. হ্যাঁ, এবং সবাই এটা কি drunk the milk of paradise এটা দিয়ে কি বলতে যাচ্ছে? এই মিল্ক অফ প্যারাডাইসটা কি আসলে বলো? নেশাগ্রস্ত জিনিস নাকি? হ্যাঁ, আমাদের জান্নাতেও এরকম শরাব বা হ্যাঁ, শরাব ওই জাতীয়। হ্যাঁ, সেরকম খেয়েছে। তাই বলতে দেখো, যেখানে a state of profound inspiration and visionary experience suggesting the poet Kubla Khan has attained a spiritual and creative realm beyond the ordinary. This phrase honeydew or milk of paradise are symbolic of something divine or transcendent. হ্যাঁ, যে সে যেন স্বর্গীয় কোনো প্রভাব পেয়েছে, হ্যাঁ, স্বর্গীয় যেন কোনো শক্তি সে পেয়েছে, indicating a connection to a realm of high creativity and inspiration. এটাই মিললি বোঝানো হচ্ছে। বলছে তাই বলছে দেখো, দ্য ফ্রেজ সাজেস্ট আ নারিশমেন্ট ফ্রম আ ডিভাইন, হ্যাঁ, স্বর্গীয় যে সকল নারিশমেন্ট মানে কি কোনো খাবার বা ড্রিঙ্ক or a supernatural source, implying that the individual has been blessed with a special kind of inspiration and creative energy. কারণ যে ব্যক্তি স্বর্গীয় শক্তি না পাইতে পারে সে কি বাতাসে প্যারাডাইস বানাতে পারবে? বলো, সে কি ক্যাসল বানাতে পারবে আকাশে বা বাতাসে? পারবে না নিশ্চয়ই। তাই বলছে দিস ফ্রেজ ইভোকস আ কানেকশন টু আ রিয়াম অফ পিওর অ্যান্ড সাবলাইম ক্রিয়েটিভিটি, সাজেস্টিং দ্যাট দ্য ইন্ডিভিজুয়াল হ্যাজ অ্যাসেসড আ সোর্স অফ ইন্সপিরেশন দ্যাট ইজ বোথ ডিভাইন অ্যান্ড প্রোফাউন্ড। এটা বলছে যেখানে একটা মানে স্বর্গীয় একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে। আর এগুলো মাঝে মাঝে আমরা স্যার এই কবিতার কি কোনো মোরাল নাই? মোরাল বলতে এখানে আসলে ওই ভিজনের ব্যাপারটাই বেশি দেখানো হয়েছে, ঠিক আছে? এখানে মোরালিটি আর কি, দ্য পাওয়ার অফ ইমাজিনেশন অ্যান্ড দ্য সুপারন্যাচুরাল এলিমেন্ট, এগুলোকে মেনলি এখানে দেখানো হয়েছে। বুঝতে পেরেছো? কবি তো তার স্বপ্নটা লেখছে, তার স্বপ্ন ব্যাখ্যা করতে যায় তো আমাদের দাঁত ভাঙা যায়। এখন তুমিও আজকে রাতে সেই স্বপ্নটা দেখে নিবা, দেখবা যে মিলে যাবে, ঠিক আছে তো? দেখো আমরা যে থিমটা একটু দেখি, থিম আর মোরাল। এটা কি বললো আর কি পাবো দেখি, খুব প্ল্যান হয়ে গেল। কবিতা বুঝতে হলে স্বপ্ন দেখা ছাড়া উপায় নেই। হ্যাঁ, দেখো এখানে যেটা বলা হয়েছে মেইনলি পাওয়ার অফ ইমাজিনেশন। দেখো, পাওয়ার অ্যান্ড লিমিটেশন অফ দ্য ইমাজিনেশন পার্টিকুলারলি ইন দ্য ক্রিয়েটিভ প্রসেস, যে আমরা ইমাজিনেশনে অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু তার পাওয়ারেরও একটা লিমিটেশন আছে। যা কিছু বাস্তব করা যায়, বলো, আমরা ইমাজিনেশন দিয়ে যা করতে পারি তার লিমিটেশন কোন জায়গায়? দ্য লিমিটেশন ইজ দ্যাট ইট ইজ নট রিয়েল, নাকি? দ্য পোয়েম এক্সপ্লোরস হাউ আর্টিস্টিক ইন্সপিরেশন ক্যান বি পাওয়ারফুল অ্যান্ড সাবলাইম ইয়েট অলসো ফ্রেজাইল অ্যান্ড ইজিলি লস্ট। কারণ কি, ওই যে ভিজন in dream we cannot create a relationship between nature and any other things, it is a মানে কি ফ্র্যাগমেন্টিভ, তাই না? একটা হচ্ছে কি ফ্র্যাগমেন্টেড বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। that was the fragile. It also delves into the relationship between nature, dreams and the human imagination, highlighting the romantic emphasis on this concept. এই হচ্ছে ব্যাপার। তাছাড়া এখানে কোনো স্টোরি যেহেতু নাই, স্টোরি রিলেটেড এরকম কোনো মোরাল ব্যাপারটা নেই। বুঝতে পেরেছো? যেমন সনেট 18 পড়েছিলাম সেকেন্ড ইয়ারে, ওখানে কি পাওয়ার অফ পোয়েট্রি দেখানো হয়েছিল না? পাওয়ার অফ পোয়েট্রি, হ্যাঁ, ঠিক এখানে ওইরকম আমাদের ড্রিম, রিয়েলিটি, ইমাজিনেশন, হ্যাঁ, পাওয়ার অফ ইমাজিনেশন, এই বিষয়টা দেখানো হয়েছে। দেখো, দ্য পোয়েম এমফাসাইজ দ্য ফ্রেজাইলিটি অফ ক্রিয়েটিভ ইন্সপিরেশন অ্যাজ কোলরিজ ভিজন অফ দ্য পোয়েম ওয়াজ ইন্টারাপ্টেড অ্যান্ড পার্শিয়ালি লস্ট। দেখো এটাই, হ্যাঁ, লিডিং টু দ্য ইনকমপ্লিট নেচার অফ দ্য পিস। স্যার একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। স্যার এই কবিতাটাকে আমাদের সিলেবাস মুক্ত করার মানে উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে, আচ্ছা তোমার সাহিত্য পড়ার উদ্দেশ্য কি সেটা তুমি যদি বোঝো তাহলে একটু প্রশ্নটা তুমি করতে না। সাহিত্যের দুটো উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য হলো তোমার সাহিত্যের সাথে পরিচয় করানো, যে তুমি যদি একজন লেখক হতে চাও, সাহিত্যিক হতে চাও, তা কীভাবে লেখা যেতে পারে, এটাকে তোমাকে টেকনিক্যাল পরিচয় দেওয়া একটা। আর দ্বিতীয়টা হলো তোমাকে মোরাল বিষয়গুলোকে ধর্মীয় উদ্দেশ্য দিয়ে না দেখিয়ে মানুষের জীবনিক গল্প দিয়ে বোঝানো। এই দুটো হচ্ছে উদ্দেশ্য। তাহলে একজন ড্রিমি অ্যাটমসফিয়ার নিয়েও যে কবিতা লেখা যায় সেটা তোমার সাথে একটু পরিচয় করানো হয়েছে, যে এরকম লেখা যায়। কথা বুঝতে পেরেছ? কারণ আমরা সাহিত্য পড়তে এসেছি কিসের জন্য? সাহিত্য পড়ে তো আর কোনো লাভ নেই ব্যক্তিগত জীবনে, যদি তুমি এখান থেকে কোনো মোরাল না পাও বা তুমি যদি একজন সাহিত্যিক না হও। তাহলে আর কোনো উদ্দেশ্য আছে? জি স্যার, পার্সোনালি না নেওয়াটাই ভালো। জি স্যার। পার্সোনালি নেওয়াটা মানে? পার্সোনালি না নেওয়া বলতে? আমি সেটা বলি না, আমি বলছি যে মানে পার্সোনালি না নেওয়াটাই ভালো। কোনটা?
না মানে ওই যে ধর্মীয় বিষয়গুলা বা সাহিত্যের মধ্যে আমরা যেগুলো পড়বো, যে সেনসিটিভ বিষয়গুলা। না, ওটার কথা থেকে আসছে না, ওটার কথা তো আসছে না। হ্যাঁ, তোমার এখানে সাহিত্য বললামই তো, আমাদের 4-5 বছর পরে যদি আমরা এই কথা বলি যে সাহিত্য পড়ে কি লাভ হলো, আমি পার্সোনালি নেই। হ্যাঁ, তাহলে তুমি সাহিত্যের দুটা বিষয় বোঝোনি, যে সাহিত্যটা কেন দরকার। প্রথমত ধর্মীয় কোন বিশ্বাস একজন হলো ডেন্টিস্টের উদ্দেশ্য কি? ডেন্টিস্ট যে ডাক্তার হচ্ছে, ডেন্টিস্ট তার উদ্দেশ্য কি? সে কি গান শিখবে ডাক্তার হয়ে? না স্যার, তাহলে কিসের চিকিৎসা করবে সে? দাঁতের। তাহলে দাঁতের চিকিৎসা করবে। হ্যাঁ, যে হচ্ছে চোখের ডাক্তার হবে সে কিসের কি চোখের গান করবে নাকি? দাঁতের চিকিৎসা শিখবে। হ্যাঁ, দাঁতের চিকিৎসা। যে একজন মনে করে শিখতেছে যে সে একজন বিউটিশিয়ান হবে, সে কি করবে? নাচা গানা করবে? তার উদ্দেশ্য কি? সে একটা পার্লার খুঁটে সে মেয়েদেরকে সাজাবে, এই তো নাকি? জি স্যার। যে সিভিল ইঞ্জিনিয়ার সে কি রাস্তা বানাবে? না স্যার। কি কাজ করবে সে? সে বিল্ডিং বাড়ি বানাবে। বিল্ডিং যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে কি করবে? বিল্ডিং বাড়ি বানাবে। হ্যাঁ, সে গাড়ি বাড়ি দেখবে, মানে গাড়ি বা এই জাতীয় ইঞ্জিনটাতে দেখবে। যে হচ্ছে ইলেকট্রিশিয়ান সে কি করবে? গাড়ি বাড়ি বানাবে না ইলেকট্রিকের কাজটা করবে? কি কাজ করবে? হ্যাঁ, তা তুমি শিখে কি করতেছো? তোমার উদ্দেশ্যটা কি? তুমি কি কোনো সাহিত্য লিখতেছো? যদি তুমি সাহিত্য লিখতে না পারো তাহলে তোমার উদ্দেশ্য ঠিক না। তুমি যদি ইলেকট্রিশিয়ান হয়ে যদি একটা লাইট ঠিক করতে না পারো, একটা লাইন ঠিক না করতে পারো, তাহলে তোমার ওটা দিয়ে কোনো কাজ নাই। সিভিল ইঞ্জিনিয়ারিং শিখে যদি তুমি একটা বিল্ডিং বাড়ি না বানাতে পারো তাহলে ওটা তোমার কোনো কাজ নাই। তুমি যদি নার্স হিসাবে একজন ইনজেকশন না দিতে পারো তাহলে তোমার কোনো কাজ নাই। তুমি যদি ডেন্টিস্ট হয়ে যদি দাঁতের চিকিৎসা ঠিকমতো না করতে, তোমার ডেন্টিস্ট হয়ে যেমন কোনো কাজ নাই, তাহলে সাহিত্য পড়ে তুমি কি করবা? সাহিত্য তো আমরা ঠিকমতো পড়ছি না, তাহলে তুমি একজন সাহিত্যিক হতে পারবা? আমাদের আগেই প্রশ্ন থাকতেছে যে আমি একজন চাকরি করতে পারবো তো? কথা বুঝতে পারছো? সেই হিসাবে একজন ডেন্টিস্ট যদি ভালো মতো সজুয়াদি মুখস্থ বিদ্যা দিয়ে পাশ করে আসে, সে কি দাঁতের চিকিৎসা করতে পারবে? না স্যার। তাহলে লাভটা কি? তাহলে এই যে তুমি সাহিত্য পড়তেছো, তুমি সাহিত্য বুঝতেছো না, যে সাহিত্য কিভাবে লিখতে হয় তোমাকে পরিচয় করানো হচ্ছে যে আমার দেশেও সাহিত্যিক দরকার যারা সাহিত্য রচনা করবে। তো সেই হিসাবে আমরা সাহিত্য পড়াচ্ছি যাতে আমাদের ছেলে মেয়েদের মধ্যেও এরকম কিছু সাহিত্যিক তৈরি হয়, তাই না? তারা যেন পড়ে বোঝে যে সাহিত্য কাকে বলে, সাহিত্য কীভাবে লিখতে হয়, কীভাবে কবিতা লিখতে হয়, কীভাবে ড্রামা লিখতে হয়, ড্রামার কতগুলো ভাগ আছে, এইগুলো তোমাকে বোঝানো হচ্ছে যে তুমিও ব্যক্তিগত জীবনে একদিন একটা ড্রামাটিস্ট হও, তুমি যেন ব্যক্তিগত জীবনে একজন কবি হও, তুমি যেন ব্যক্তিগত জীবনে একজন শর্ট স্টোরি রাইটার হও। একটু মিউট রাখো। তাহলে এখন তোমরা কেমন করে পড়তেছো বলো? তোমরা কোন উদ্দেশ্যটা নিয়ে পড়তেছো? পড়ার জন্য পড়তেছি। তাহলে তো দাঁতের চিকিৎসা করতে গেলে তুমি তো মাড়ির দাঁত মেরে দিবা আমার। হ্যাঁ, দেখা যাচ্ছে তুমি এমন ডেন্টিস্ট হয়েছো যে আমার মাড়ি টাড়ি সব শেষ করে দিয়েছো, হবে? তাহলে এখন এই যে কবিতাটা পড়লাম, এই বললাম তো প্রত্যেকটা সাহিত্যকর্মের দুটা উদ্দেশ্য, একটা হচ্ছে টেকনিক্যাল উদ্দেশ্য, একটা হচ্ছে তার থিমেটিক বা মোরাল উদ্দেশ্য, ঠিক আছে তো? তাহলে সেই দুটা যদি তুমি বুঝতেই না পারো তাহলে তোমার সাহিত্য পড়ে কোনো কাজ নেই। আর এর একটা আফটার ইফেক্ট আছে, মানে কি বলবো, এটা একটা সাবস্টেন্স আছে যেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি সাহিত্য পড়াটা পৃথিবীর সব সাহিত্য এক, ঠিক আছে? বাংলাদেশি সাহিত্য, আরবি সাহিত্য, ইংরেজি সাহিত্য, ফ্রেঞ্চ সাহিত্য, চাইনিজ সাহিত্য, সব সাহিত্য একই কথা বলে, শুধু ভাষা আলাদা আর যে সেটিংয়ে বসে লেখে সেই সেটিংটা আলাদা, কিন্তু এদের মূল ভিত্তিটা একই। কিন্তু 10-12 বছর সাহিত্য পড়েও একজন মানুষ যখন সাহিত্যের এই মূল জিনিসটা বুঝতেছে না, তখন সে আসলে মানুষের পর্যায়ে তো পড়েইনি, সেই জায়গায় সে যেতেই পারেনি। সে তো ন্যারো মাইন্ডেড, তা তো ওপেন মাইন্ডেডই হয়নি, বুঝলো না? যখন রবীন্দ্রনাথ কোনো সাহিত্য লিখবে সে কি মুসলিম ধর্ম দিয়ে লিখবে বলো? না স্যার। সে যে লিখছে, সে যে একটা কবিতা লিখলো যে হোয়ার দেয়ার ইজ মাইন্ড, কি জানো, when the mind is without fear, এই কবিতাটা তুমি যদি এখন ভাবো হায় রে তো একটা হিন্দু লিখছে, কি পড়া যায়? আবার অনিস ব্লাইন্ডনেস যখন তুমি পড়ছো তখন বলছে তো একটা খ্রিস্টান লিখছে, কি পড়া যায়? যখন নজরুল লিখছে এমন করে একটা মুসলিম ধর্ম, তখন আমি বলছি মুসলিম লিখছে, এগুলো পড়া যায়? এই সবার উদ্দেশ্য তো একই। তুমি এখন ধর্মটাকে তো একটা পোশাকটাকে ছিঁড়ে ফেলে দাও, দিয়ে ওখানে কি বলতে চেয়েছে সেটা মনে করো, বুঝতে পেরেছো? তাহলে ওখানে একটা মোরাল আছে, ওখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে মোরাল যে গডের প্রতি লয়াল থাকতে হবে, সেটা গড বলো, আল্লাহ বলো, ঈশ্বর বলো, যাই বলো, সবার ধর্ম মতে যেটাকে তুমি মনে করছো সেটাই মনে করো। দ্বিতীয়ত হলো এটা একটা সনেট,
এটা হলো একটা প্র্যাকটিক্যাল সনেট, এইভাবে লেখা লেখা যায়। তুমি চাইলে তোমার চিন্তাভাবনা দিয়ে তুমি এরকম একটা সুন্দর সনেট লিখতে পারো। এই দুটাই যদি তুমি কিছু, এই দুটার মধ্যে কোনোটাই যদি তুমি এখান থেকে না অর্জন করো, তাহলে তোমার ইংরেজি সাহিত্য পড়ে লাভটা কি? কোনো লাভ আছে? এটা কি তোমার ব্যর্থতা নাকি ইংরেজি সাহিত্যের ব্যর্থতা? এর মধ্যে কোনোটাই না না পাওয়াটা, বলো এটা কার ব্যর্থতা? যে তুমি মোরালও বোঝনি, তুমি এর টেকনিক্যাল ব্যাপারটা বোঝনি, এটা কি সাহিত্যের সমস্যা? স্যার নিজেদের ব্যর্থতা। এটা তোমার ব্যর্থতা, তুমি বোঝনি কিছুই। অতএব তুমি গালাগালি করতে লাভ নেই, তুমি তো ওই ডানা ভাঙা পাখির মতো ঝাপটায় লাভ নাই যে পড়ে কি করলাম। তুমি পড়তে পারো নি, তাই সেটা তোমার সমস্যা। আরও অনেক লোক পড়ে অনেক কিছু করছে। বাংলাদেশে অধিকাংশ সাহিত্যিক যারা আছে অধিকাংশ ইংরেজি সাহিত্য থেকে আসে, একটু খুঁজে দেখে নিও। সাহিত্য পড়ার মতো করে পড়লে তুমিও সাহিত্যিক হয়ে যাবা। অনেকে সাহিত্যিক হতে পারে না, অনেকে টেকনিক্যাল ব্যাপারটা বোঝে না, তারা মোরালিটি ব্যাপারটা বোঝে, ওটা নিয়ে চলে। যখন থেকে কিছু মোরাল শিখছি ওখানে কিছু দায়িত্ব। আরটা হচ্ছে কি, কেউ সাহিত্যিক এখান থেকে হয়ে যায়। 100 জন পড়বে বা 1 লাখ পড়বে, তার জন্য 3 জনই যথেষ্ট। যারা হতে পারেনি সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আরটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখান থেকে যদি তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অন্তত না শিখতে, তাহলে তুমি একদম ব্যর্থ। তোমার মোটামুটি পড়াশোনা না করলে চলতো, এইচএসসি পর্যন্ত তোমার জীবন হওয়া উচিত ছিল। তুমি তো এগুলো কিছুই বোঝোনি। হ্যাঁ, এটা তোমাদের সমস্যা, এটা সাহিত্যের সমস্যা না, এটা সিলেবাসের সমস্যা না, এটা সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়ের সমস্যা না। তুমি আমি এত ছোটো মনের, তুমি আমি এত লো মাইন্ডেড যে আমরা ওই পর্যায়ে উঠতে পারিনি, যে আমরা এখনও তাদেরকে বুঝতে পারিনি, বরং আমাদের ছোটো মাইন্ড দিয়ে তাদেরকে বুঝতে গিয়ে আমরা ব্যর্থ হচ্ছি বারবার। দেওয়ালে মাথা টাকাইয়ে মাথা রক্তপাত করে ফেলতেছি, কিন্তু আমরা বুঝতে পারতেছি না এগুলোর উদ্দেশ্য কী ছিল। ঠিক আছে? তাই জন্য সাহিত্য যখন পড়তেছো তখন 3টা জিনিস মাথায় রাখবা, এর ভিতরে কোনো না কোনো একটা কাজ দিবে। একটা হলো টেকনিক্যাল ব্যাপারটা, যে কমেডি কাকে বলে, কীভাবে কমেডি লিখতে হয়, তাই তো, কীভাবে ট্র্যাজেডি লিখতে হয়, ট্র্যাজেডির বিষয়ে কী হতে পারে, কীভাবে পোয়েট্রি লিখতে হয়, কীভাবে শর্ট স্টোরি লিখতে হয়, এইগুলো একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো কীভাবে একটা মোরালকে উপস্থাপন করতে হয়, সেটা নভেলের মাধ্যমে হোক, সেটা শর্ট স্টোরির মাধ্যমে, কীভাবে একটা জিনিসকে তুলে ধরতে হয়। আর একটা ব্যাপার হলো, তুমি যদি ইংরেজি সাহিত্য পড়ছো, তোমার ইংরেজি ভাষাটা যেন স্ট্রং হয়। অন্তত তুমি জানো একটা অফিসে চাকরি করতে পারো যে তুমি ইংরেজি জানো, তাই তুমি সাহিত্য বোঝারও দরকার নেই, সাহিত্য লেখারও দরকার নেই, তুমি ইংরেজি ভাষাটা শিখছো, সেটা দিয়ে তোমার কাজে লাগবে। ইংরেজিকে এই জন্য রয়্যাল সাবজেক্ট বলা হয়, যার ত্রিমুখী সুবিধা আছে। বুঝতে পারছো? এখানে ত্রিমুখী সুবিধা আছে, এবং এই জায়গাতে যদি কেউ ভালো করে, সে অনেকের থেকে ভালো থাকে বা ভালো উপরে যায়। সারা বিশ্বের মানুষ ইংরেজিকে রয়্যাল সাবজেক্ট বলতেছে, আর তুমি আমি হ্যাঁ ওই ঝোড়বন থেকে উঠে এসে আমরা এটাকে বলতেছি ধৈর, এতে কেউ পড়ে? বলো। যখন স্টুডেন্টরা এই কথাগুলো বলে তখন নিজেদের খারাপ তো লাগেই, তাই তো? এবং মনে হয় যে ইংরেজি সাহিত্য উঠে এসে যে কেন এই বন জঙ্গলে এসে পড়লো। যারা তার অবস্থানই বুঝতে, শুধু ইংরেজি সাহিত্যের কথা বলছে না, যে কোনো সাহিত্য, সেটা বাংলা, ইংরেজি, আরবি, হ্যাঁ, সাহিত্যের ব্যাপারটা সর্বোচ্চ। বুঝতে পারছো? এই সাহিত্যের উপস্থাপনাটা ভিন্ন। এটাকে কখনো ছোট করা মানে বুঝতে হবে যে তুমি তো তোমাকে ছোট করতেছো, তুমি তোমার কাছে মিথ্যা বলতেছো, তুমি নিজের কাছে নিজেকে সবচেয়ে চালাকি করতেছো। বুঝতে পারছো? তো যাও, এগুলো বুঝতে চাইলে অনেক কিছু পড়তে হবে, বলে বোঝানো সম্ভব না। বলা মানে তোমাদের এই সেই উলু বনে মুক্ত ঝরানোর মতো অবস্থা হবে। হ্যাঁ, এটার মিনিং বোঝো? উলু বনে মুক্ত ঝরানো মানে বুঝো? মানে এটা বুঝো? মূর্খদের মাঝে জ্ঞান ছড়ানো। হ্যাঁ, অনেক কিছুই। হ্যাঁ, মানে মূল্যবান জিনিসটা, হ্যাঁ, একটা কথা সবসময় বলা হয় যে যার কান আছে সে শুনুক। হ্যাঁ, বিশেষ করে নবীরা বা জাতীয়রা বলেন যে কথা বলার পর তারা এক কথা বলে যে যার কান আছে সে শুনুক। মানে এই কান মানে কি? এই কান বলতে বোঝার ক্ষমতা আছে সে বুঝুক। হ্যাঁ, বোঝার মতো আছে বুঝুক। হ্যাঁ, বুঝতে হবে। পড়াশোনা মানে বুঝতে হবে ভাই, পড়াশোনা কোনো ইয়া না, শুধু পরীক্ষায় পাশ করার জন্য না। তাহলে তুমি তোমার জীবনটাকেই চিটিং করতেছো। যদি কেউ পড়াশোনাটাকে না বুঝে, তাহলে সে নিজের সাথে প্রতারণা করতেছে। পড়তে হবে, ব্যাপক পড়াশোনা করতে হবে। যেটা তোমাকে কোথায় যে নিয়ে যাবে তুমি বুঝবা না। আমি বললামই তো, আমি ব্যক্তিগত জীবনে দেখেছি আমার স্টুডেন্টরা যারা এই কথাগুলো শুনেছে, জেনেছে, মেনেছে, তারা মাঝে মাঝে আসে আর বলে যে স্যার এই কথাটা সত্যি, যে শুধু পড়াশোনা করতে থাকো, পড়াশোনা তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি নিজেই কল্পনা করতে পারবে না। তুমি আজকে যা ভাবতেছো এবং আজ থেকে 10 বছর পরে পিছনে ফিরে দেখবা যে তুমি কখনো ভাবোই নি যে তুমি কোথায় গেছো। ঠিক আছে? আমার অবস্থানটা তো আমি জানি। হ্যাঁ, আমি কোন পরিবার থেকে আসছি, আমার কি দশা ছিল, আমার 14 গোষ্ঠী কেমন অবস্থা, আমি কোথায় আছি। হ্যাঁ, এটা আমি কখনো কল্পনায় ভাবিনি যে আমি এই জায়গায় আসবো। তো এই জন্য পড়াশোনাটাকে বিশ্বাস করো,
পড়াশোনা করো, বেশি বুদ্ধিমান হতে যেও না। অনেকে আছে অতিরিক্ত বুদ্ধিমান, অতিরিক্ত বুঝে, হ্যাঁ, তাদের শুধুমাত্র অপেক্ষার পালা যে আর 5 বছর পরে তাদেরকে দেখবা যে তারা কোন জায়গায় আছে। এরকম অনেক দেখছি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, যারা অতিরিক্ত বুঝে। পড়াশোনা করে কি হবে, কে বড়লোক হয়েছে, কোথায় কি আছে? আরে বাবা হ্যাঁ, 100 জন পড়ে তো 95 জন পড়াশোনা ঠিকমতো করবে না। এই জন্য তো 5 জন সফল হবে আর 95 জন ঘুরে বেড়াবে। ওই 95 জন দ্বারাই তুমি পড়াশোনাকে কাউন্ট করবা। এখানে পাশ করার জন্য কয়জন আছো বলো তো? পড়াশোনা করার জন্য কয়জন আছো আর পাশ করার জন্য কয়জন আছো? তোমরা এখানে ক্লাসে দেখলেই তো বুঝতে পারবা যে প্রায় 200-250 স্টুডেন্ট আছে, ক্লাস করতেছে 70 থেকে 80 জন। এর ভিতরে আবার আছে মনে করো 20 জন যারা আজকে আসে তো কাল আসে না, কাল আসে তো আজকে আসে না, এরকম আছে না? তা ধরলাম যে এর ভিতরে 40 জন আছে রেগুলার। 40 জনের ভিতরে শুধু ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করছে মনে করো 30 জন, আর সাহিত্যকে সাহিত্যের মতো করে বোঝার জন্য পড়তেছে 10 জন। অতএব এই যে 280 স্টুডেন্টের মধ্যে সফল স্টুডেন্ট পাওয়া যাবে হয়তো 5 থেকে 10 জন, যারা জীবনে শাইন করবে। এটা একটা পরিসংখ্যান, কারণ সবাই পড়াশোনাকে সঠিকভাবে গ্রহণ করে না। হাজারো সমস্যা থাকবে। হ্যাঁ, আমি হঠাৎ করে এখানে আসিনি, আমার হাজারো সমস্যা। প্রত্যেকটা সমস্যাকে যদি আমি ভাবি তাহলে মনে করবা যে এত সমস্যা নিয়ে আপনি পাগল না হয়ে তো ভালোই আছেন। আমি যখন বলি আমার কলিগ ভাইদেরকে, বলো তুমি তো বেশ শক্ত মানুষ, এরকম বলে। আমি তো শক্ত হয়ে গেছি, বুঝতে পারছো? অনেক কিছু নিয়ে শক্ত হয়ে গেছি। শুধু একটা জিনিসে বুঝি, সৃষ্টিকর্তার একটা বড় আশীর্বাদ, পৃথিবীতে আমাকে জীবন দিয়েছে এবং বাঁচিয়ে রেখেছে। এর থেকে আর কোনো কিছুর দরকার নেই। ওকে, তো যাই হোক, একটু বাড়তি কথা বললাম যেহেতু আজকে আর কোনো টপিক নাই, আর যেহেতু 9টা পর্যন্ত আমাদের সময় ছিল। তো আশা করি কবিতাটা বোঝাচ্ছ সবাই। তাহলে কবিতাটা কেন দিল, এটা যতটুকু মোরাল উদ্দেশ্য আছে ততটুকু আরেকটা জিনিস বোঝানোর উদ্দেশ্য হলো যে এরকমভাবে আমরা লিখতেও পারি। তুমি স্বপ্ন নিয়ে লিখতে পারো, তুমি একটা স্বপ্নের জিনিস দেখছো, তুমি সেটা নিয়েও কবিতা লিখতে পারো। এখানে যদি আমরা কোনো টেকনিক্যাল ইস্যু পাই বা কোনো মোরাল ব্যাপারটা পাই বা বিশেষ করে সেন্স যদি পাই, তাহলে অবশ্যই আমাদের এটা কাজে লাগবে, তাই না? আর এটা হচ্ছে কি, যে কল্পনা আমাদের কতদূর নিয়ে যেতে পারে, কাল্পনিক শক্তি কতদূর। ওকে, তো যাই হোক, তো সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে তো আগামী ক্লাসে আলোচনা করবো। আর আগামী ক্লাসে আমরা এইটা নিয়ে কথা বল প্রথমে, হ্যাঁ, লায়ন অ্যান্ড দ্য জুয়েলের ব্রিফ, শর্ট এবং ব্রড কোর্সটা নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা নিয়ে আলোচনা করে তারপরে আমরা নতুন টপিক শুরু করব। পরবর্তী রাইটার কি আছে? কবি শেলি নাকি? না সরি, নাকি শেলি না ইয়া স্যার আপনি তো একবার বলছিলেন বাইরন পড়াবেন। বাইরন, না ওটা দেখ, স্যার লর্ড বাইরন আছে, শেলি আছে। আচ্ছা, এসটি কোল্ডিজের পর আছে বাইরন। হ্যাঁ, বাইরন পড়বো আমরা। হ্যাঁ, বাইরন। হ্যাঁ, ওকে, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই।